আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? একটু জানায় দাও তো, সবাই কি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা? ভাই, ওয়েব অ্যাপে ক্লাস করে কিভাবে? ওয়েব অ্যাপ অন করে চেয়ারে টেবিলে বসে পড়বা, তাহলেই তুমি ওয়েব অ্যাপে ক্লাস করতে পারবা। বুঝেছো বাচ্চারা? সবাই চলে আসো তাড়াতাড়ি। সবাই চলে আসো, যারা যারা নাই তারা চলে আসো। এই যে আমরা বলি যে এই সবাই জয়েন করে ফেলো, ভাবটা এমন যে আমাদের কথা যারা জয়েন করেনি তারাও শুনছে। কি কারণে আমরা বলি যে এই যারা যারা জয়েন করনি তোমরা জয়েন করে ফেলো? এটা কেমনে বুঝবে যদি এরা ইন্টারনেটে নাই থাকে? বলো তো, বুঝবে? বুঝবে না। তাহলে কেন আমরা শুধু শুধু এগুলো বলি? সাউন্ড কম মানে এই সাউন্ড কম, আমি তো কথাই বলতেছি আস্তে আস্তে। তোমরা কেমন আছো? সবাই ভালো আছো? 7 তারিখে তা ভর্তি সবার, 7 না 8 তারিখে? পরশু দিন থেকেই তো সবার ভর্তি শুরু নাকি? রবিবার থেকে। তারপরে 15 তারিখ থেকে কলেজ শুরু। আরে সেই পার্ট, কলেজে পড়ে এরা। হ্যাঁ, চিন্তা করা যায়? স্কুলের পলাপানদের গুনার টাইম নাই কিন্তু তোমাদের। আরে সর্বনাশ, কলেজ পার্টটাই আলাদা। মানুষ দেখলেই কইবা তোমার যাতে সালাম দিয়া চলে, বুঝছো? এটা তার স্কুল না, এটা কলেজ ভাই। অফ পার্ট। আপনি কি সামনে আসবেন না? না, ভাবতেছি এমনিই পড়াই দিব আজকে। ঠিক আছে। শোনো, একজন বলছো ভাইয়া স্লাইড থেকে পড়বো নাকি নোট করে পড়বো? তোমরা যেহেতু প্রথম প্রথম পড়াশোনা করতেছো ভাইয়া, নোট করবা, নোট করেই পড়বা। স্লাইড দেখে তারা পড়বে যারা ধরো এখন যারা আগে কখনো নোট টোট করে নাই, সামনে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, মেডিকেল পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা বা সামনে এইচএসসি পরীক্ষা, তারা ধরো যে সময় থাকে না তখন ওই সময় স্লাইড দেখে দেখে পড়ে। কিন্তু চেষ্টা করতে হবে সব সময় যে নিজে হাতে নোট করে ওই নোটটা ফলো করার জন্য। বুঝেছো? এই এফবিতে কই মানে ধরে আসার মারবো। এফবিতে এই যে লাইভে তো চলে গেছি, এফবিতে লাইভে চলে গেছি। সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি শুরু করি আমরা। খাতা কলম বের করো, আজকে আমরা খুব মজার একটা পার্ট শুরু করব, সেটা হচ্ছে ক্যালকুলাস। আমি জানি অলরেডি তোমরা ক্যালকুলাস সম্পর্কে টুকটাক ফিজিক্সে তো আইডিয়া হয়েছেই। তোমাদের দাদা অলরেডি দেখলাম কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স করানো শুরু করছে। সো একই জিনিস, যেহেতু ক্যালকুলাস পার্টটা একেবারে তোমাদের জন্য নতুন, তো এই কারণে আমরা এটা প্ল্যান করেই করতেছি যে একই জিনিস দুইজন পড়াবো, এবং পড়াইতে পড়াইতে তোমাদের মাথার মধ্যে একদম গাইতে ফেলবো। ফিজিক্সে যতটুকু ক্যালকুলাস লাগে এইটুকুতে নিয়ে যাতে করে সামনে আর ঝামেলা না হয়। কারণ ক্যালকুলাসের পার্টটা আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে, সামনে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো চ্যাপ্টারে কিন্তু ক্যালকুলাসের পার্টগুলো লাগবেই। এবং এই টপিকটা পড়ার জন্য আগের কোনো নলেজ দরকার নাই। জাস্ট হ্যাঁ সরি, একটু নলেজ দরকার আছে ক্ষেত্রফল কেমনে বাইর করে। এটা তো খুব কঠিন জিনিস, ক্ষেত্রফল কেমনে বাইর করে। ক্ষেত্রফল তো বের করতে আমরা পারি, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর একটা হচ্ছে ঢাল কেমনে বাইর করে। এই তোমরা 9-10 থাকতে সরল রেখা পড়ছো না? একটু জানাও তো, 9-10 থাকতে তোমরা সরল রেখা পড়ছো না? সরল রেখা ঢাল বের করা শিখছো কখনো? ঢাল বের করা, কতটুকু ঢালু, ঢাল বের করা শিখছো? গুড। সো তাইলে তো তোমরা অলরেডি অলরেডি তোমাদের ক্যালকুলাসের ধরো যে 60-70% ডান, বুঝছো? মানে বেসিকের। তো আমরা আজকে জাস্ট যতটুকু ফিজিক্সের জন্য দরকার কিছু ফাঁকি ঝুঁকি দিয়ে আমরা মোটামুটি যতটুকু ফিজিক্সের জন্য দরকার সেইটুকু আমরা কাভার করে ফেলবো। তারপরে যখন তোমরা ম্যাথ করবা, ম্যাথের মধ্যে যখন ক্যালকুলাস পড়বা, তোমাদের অভিদা রাকিব ভাই যখন ক্যালকুলাস পড়াবে, ওই সময় আরও ডিটেইলসে তোমরা জানতে পারবা, দেখতে পারবা, শুনতে পারবা, বুঝতে পারবা। কিন্তু আমাদের ফিজিক্সের জন্য যতটুকু দরকার সেইটুকু আমরা একটু তোমাদেরকে ঝালাই করে দিব, ঠিক আছে? সো এর জন্য আমরা আজকের ক্লাসটা করার জন্য আগের কোনো ক্লাস করার কারো দরকার নাই, একদম ব্র্যান্ড নিউ ক্লাস, ঠিক আছে? সো সবাই একটু সিরিয়াসলি বসো এবং চেষ্টা করো যতটুকু বোঝা যায় ততটুকু বুঝতে। আজকে যদি এটা ক্যালকুলাসে তোমার জন্য প্রথম ক্লাস হয় তাহলে হয়তো বা তুমি 100% টপিক গ্রাস্প করতে পারবা না, কিন্তু আমি আশ্বস্ত করতেছি যদি একটু মনোযোগ দাও তাহলে পারবা।
তবে যদি কোনো কারণে এরকম হয় যে ভাই প্রথম ধাক্কা একটু ঝামেলা লাগতেছে, অবশ্যই এটা 2-3 বার করে দেখবা, 2-3 বার করে দেখবা, যেহেতু প্রথম টপিক, নতুন টপিক, এবং এটা আমাদের সামনে অনেকবার অনেক জায়গায় লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ডান। এবার এই যারা ওয়েব অ্যাপে এই যে উল্টাপাল্টা কমেন্ট করে, নাককে ঘুষি মেরে নাক ফাটাই ফেলবো। হ্যাঁ বেটা, উল্টাপাল্টা কমেন্ট করবা না, একদম ফুল ফোকাস থাকো, কিবোর্ড হাত থেকে 1 হাত দূরে রাখো, আর মাঝখানে খাতা কলম রাখো, যা কিছু তুলবো খাতায় লিখে ফেলবা। বুঝতে পারছো? ঠিক আছে, ডান। চলো তাহলে আমরা শুরু করি বাচ্চারা, শুরু করি তাহলে। রেডি সবাই? সবাই রেডি? ঠিক আছে, চলো। ঠিক আছে, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একদম প্রথমে আসো আমরা একটা ফাংশন নিয়ে আগে একটু কথাবার্তা বলি। ফাংশন, আনবিলিভেবল। দেখো ভাইয়া, মনে করো একটা ফাংশন লিখলাম y সমান সমান 2x। এই যে y সমান 2x, এইটাকে না আমরা এভাবে করে লিখতে পারি যে y হচ্ছে ফাংশন অফ x সমান সমান 2x, এইভাবে করে আমরা লিখতে পারি। ফাংশন জিনিসটা কি একটু ছোট্ট করে বলি, তোমরা এগুলো জানো অলরেডি। ফাংশন হচ্ছে এমন একটা কিছু যার মধ্যে আমরা কোনো একটা জিনিস ইনপুট দিলে সেটা আমাদেরকে একটা আউটপুট দেয়। ফাংশন হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে আমরা কিছু একটা ইনপুট দিলে সে আমাদেরকে একটা আউটপুট দেয়। এটার খুব প্রচলিত, খুবই কমন এক্সাম্পল সেটা হচ্ছে, মনে করো তুমি হলো একটা জুসের মেশিন নিয়ে আসলা, এটা হলো একটা জুসের মেশিন। এই উদাহরণটা চমক ভাইয়ের কাছ থেকে শিখেছি। মনে করো একটা জুসের মেশিন আছে তোমার কাছে, জুসের মেশিন। সো জুসের মেশিন কি করে? জুসের মেশিনের মধ্যে তুমি ইনপুট দাও কি? তুমি ইনপুট দাও হচ্ছে ফল, ফ্রুটস ইনপুট দাও, আর এখান থেকে রস বাইর হয় মনে করো জুস হিসেবে আসে, জুস হিসেবে আসে। এইটা হচ্ছে আমাদের মনে করো একটা ফাংশন, এইটা হচ্ছে আমাদের ফাংশন। সে ফাংশনের মধ্যে আমরা একটা ইনপুট দেই এবং সেই অনুযায়ী আমরা একটা আউটপুট পাই। বুঝছো? সেই অনুযায়ী আমরা একটা আউটপুট পাই। এটা হলো ফাংশনের কাজ, যে আমরা একটা ফাংশনের মধ্যে ভাইয়া একটা ইনপুট দিব এবং সেই অনুযায়ী আমরা একটা আউটপুট পেয়ে যাব। তো মনে করো আমাদের কাছে এই রকম একটা ফাংশন আছে, আমরা x এর মান বিভিন্ন রকম বসাবো, সেই অনুযায়ী আমরা বিভিন্ন আউটপুট পাবো। তো ভাইয়া মনে করো আমরা এরকম একটা সুন্দর চার্ট নিলাম, যেই চার্টের মধ্যে আমরা আসলে বের করব যে বিভিন্ন x এর মানের জন্য আমাদের এই যে y এর মান কত হয়। y মানে কি? ফাংশন অফ x এর মান কত হয়, বা ফাংশন অফ x মানে কি? ফাংশন অফ x মানে হচ্ছে 2x এর মান কত হয়, 2x এর মান কত হয়। বলো তো, যখন x এর মান 0 তখন y এর মান কত? 0। x এর মান যখন 1 তখন y এর মান কত? 2 × 1 2। x এর মান যখন 2 তখন y এর মান 2 দুগুণে 4। x এর মান যখন 3 তখন 3 দুগুণে 6। x এর মান যখন 4 তখন y এর মান হচ্ছে 8। এরকম বিভিন্ন ইনপুট দিলে আমরা বিভিন্ন রকম আউটপুট এখান থেকে পাই। একটা কাজ করি, চলো এই y আর x কে নিয়ে আমরা একটা গ্রাফ এঁকে ফেলি। আমরা গ্রাফ আসলে আঁকি এটা বোঝার জন্য যে ভাইয়া x এর পরিবর্তনের সাথে y এর পরিবর্তনটা কেমন হচ্ছে সেটা বুঝতে। এদিক বরাবর আছে মনে করো আমাদের x এবং এদিক বরাবর আছে মনে করো আমাদের y। এখন আমরা এখানে দেখলাম বিভিন্ন x এর জন্য y এর মান কত। যেহেতু টেবিল আঁকা আছে, তাই টেবিল অনুযায়ী আমি যদি বিভিন্ন ভ্যালু বসাই, যে x এর মান যখন 0 তখন y এর মান ছিল 0, x এর মান যখন 0 y এর মান ছিল 0, x এর মান যখন 1 y এর মান 2, x এর মান 2 y এর মান 4, x এর মান 3 y এর মান 6, x এর মান 4 y এর মান 8। এইগুলাকে আমরা যখন বিভিন্ন গ্রাফ পেপারের মধ্যে বিভিন্ন বিন্দু হিসেবে বসাবো, যে এই পয়েন্টটা হলো 1,2 1,2, এই পয়েন্টটা হচ্ছে 2,4, এই পয়েন্টটা 3,6, এই পয়েন্টটা 4,8। এরকম গ্রাফের মধ্যে যখন আমরা বিভিন্ন পয়েন্টগুলোকে এভাবে করে বসাবো,
বসানোর পরে যদি আমি পয়েন্টগুলোকে ভাইয়া কানেক্ট করে দেই, এইভাবে করে যদি পয়েন্টগুলোকে আমরা কানেক্ট করে দেই, তাহলে খেয়াল করো আমরা একটা গ্রাফ পাচ্ছি। আমরা একটা গ্রাফ পাচ্ছি। তো এই যে গ্রাফটা পেলাম, এটা একটা কেমন গ্রাফ? এটা একটা সরল রৈখিক গ্রাফ। এইটা একটা সরল রৈখিক গ্রাফ। সরল রৈখিক গ্রাফ। এই গ্রাফের আমরা যদি ঢাল বের করতে চাই, ঢাল কথাটার মানে কি? সহজ, একদম বাংলায় তুমি ঢালু বলতে যা বোঝো, একদম ঢাল মানে সেইটাই। মনে করো কোনো একটা পাহাড়ে তুমি এভাবে করে উঠবা, এরকম মনে করো আমাদের কাছে পাহাড় আছে, পাহাড় আছে। তো এই পাহাড়ের এই পাশটা যতটুকু ঢালু, এই পাশটা কিন্তু কম ঢালু। এইটা আবার বেশি খাড়া, মানে বেশি ঢালু। এইটা আবার একটু কম ঢালু। এই জায়গা আবার ঢালু কম, এই জায়গা আবার অনেক বেশি ঢালু। এখানে কিন্তু পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে, কারণ এটা অনেক বেশি উঁচা, অনেক বেশি খাড়া, অনেক বেশি ঢালু। এইখানের ঢালটা কিন্তু কম, এইখানের ঢালটা অনেক কম। এই জায়গার ঢাল আবার আস্তে আস্তে যত নিচের দিকে যাচ্ছে ঢাল বাড়ছে। সো আমরা ঢাল বলতে কিন্তু আসলে ওইটাকে বুঝি যে ঢাল মানে এটা কতটুকু খাড়া বা কতটুকু শোয়ানো আছে, সেই জিনিসটা আমরা ঢালের মেজারমেন্ট থেকে করতে পারি। তো এই ঢাল আসলে কিভাবে করে বের করতে হয়? যেমন এই সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই, এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল 0, 0, এই পয়েন্টের স্থানাঙ্ক ছিল 1,2, এটার ছিল 2,4, এটার ছিল 3,6, এটার ছিল 4,8। তো যখন সরলরেখার ঢাল আমরা বের করি, তখন আমাদের জন্য ঢাল বের করা সহজ। ঢাল তখন বের করার জন্য আমরা কি করি? আমরা y এর পার্থক্য নেই এবং x এর পার্থক্য নেই। y এর পার্থক্যকে x এর পার্থক্য দিয়ে ভাগ দিলেই আমরা ঢাল পেয়ে যাই। কতটুকু ঢালু সেটা আমরা বুঝি কিভাবে? ডেল y বাই ডেল x করে। যেহেতু তোমরা ঢাল 9, 10-এ পড়ছো, আমি ঢাল সম্পর্কে আর বেশি নিয়ে বিনিয়ে বেশি যাচ্ছি না, যে tan থিটা সমান ঢাল, ওই জিনিসের গুলার মধ্যে আমি ঢুকতেছি না। ওগুলো তোমরা ম্যাথেও ডিটেলসে পড়বা, প্লাস হচ্ছে যখন 9, 10-এও পড়ছো টুকটাক আইডিয়া তো আছেই। সো ঢাল বের করার সিস্টেমটা কি? ঢাল বের করার সিস্টেমটা হচ্ছে যে আমাদের একক x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তন কতটুকু, তাই না? বা ডেল y বাই ডেল x, ভাই সহজ কথা, ডেল y বাই ডেল x। এখন সরল রেখার জন্য তুমি খেয়াল করো, আমরা কিন্তু সরল রেখার উপরে যে কোনো দুইটা বিন্দুর y এর স্থানাঙ্কর পার্থক্য বাই x এর স্থানাঙ্ক পার্থক্য নিলে ঢালের মান কিন্তু সেম হবে। যেমন আমি যদি প্রথম দুইটা পয়েন্টের মধ্যে ঢাল বের করতে চাই, তাহলে দেখো প্রথম দুইটা পয়েন্টের মধ্যে যদি ঢাল বের করতে চাই, তাহলে y2 মাইনাস y1, এখানে 2 মাইনাস 0, 2 মাইনাস 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 সমান সমান হবে 2। আচ্ছা, ভালো কথা। তারপর আমার ইচ্ছা হলো, ধরো আমি 4, 8 আর 1, 2 এই দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করব। তাহলে ঢাল বের করলে y মাইনাস y2 মাইনাস y1, x2 মাইনাস x1 করলে হয়ে যাবে। অর্থাৎ 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 4 মাইনাস 1, এটা আসে 6, সরি 4 মাইনাস 1, এইটা আসে হচ্ছে 6, এইটা আসে 3, এখানে আসে 2। তাহলে দেখো তুমি আসলে এই সরল রেখার উপরে যে কোনো দুইটা বিন্দু নিয়ে যদি হিসাব করো, যেমন এই দুইটা বিন্দু নিয়ে যদি আমি হিসাব করি, ঢালকে m দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে দেখো ঢাল হলো 6 মাইনাস 4 ডিভাইডেড বাই 4 মাইনাস 2 সমান সমান, উপরে আসে 2, নিচে আসে 1 সমান সমান ঢাল 2। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তুমি সরল রেখার উপরে এই বিন্দু আর এই বিন্দু নিয়ে ঢাল বের করো, বা তুমি এই বিন্দু নিয়ে ঢাল বের করো, বা তুমি এই বিন্দু যে কোনো দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করলে ঢালের মান কিন্তু সব সময় সেম হচ্ছে। এই ঢালের মান যত বেশি হবে, তার মানে ওই সরল রেখাটা তত বেশি খাড়া, তত বেশি ওইটার y এর পরিবর্তনটা তত দ্রুত হচ্ছে। যেমন এখানে আমরা দেখলাম y এর মান 2, এই সরল রেখার ঢাল হচ্ছে 2, এই সরল রেখার ঢাল হচ্ছে 2। বলো তো দুইটা সরল রেখা আঁকবো, এর মধ্যে তোমরা বলবা কোনটার ঢাল বেশি? এইখানে একটা সরল রেখা আছে, এইখানে একটা সরল রেখা আছে, এটা হলো a সরল রেখা, এটা হলো b সরল রেখা। বলো তো কোন সরল রেখাটা বেশি ঢাল, কোন সরল রেখাটার ঢাল বেশি? যেটা খাড়া বেশি সেই সরল রেখাটার ঢাল বেশি। অর্থাৎ a এবং b এর মধ্যে b এর ঢাল কিন্তু বড়, তাই না? b সরল রেখার ঢালটা কিন্তু বড়। কারণ এইখানে খেয়াল করে দেখো, আমরা যদি এই সমীকরণটাকে একটু ভাঙায় চিন্তা করি, দেখো এটা কিভাবে আসছে, যে ডেল্টা x পরিবর্তনে
সরলরেখাটায় y এর পরিবর্তন হয় ডেল্টা y, তাহলে x অক্ষ বরাবর একক পরিবর্তনে y এর পরিবর্তন কত হবে? ডেল্টা y ডিভাইডেড বাই ডেল্টা x। অর্থাৎ একক x এর পরিবর্তনের জন্য y এর পরিবর্তন যেটা, সেটাকেই কিন্তু আমরা ঢাল দিয়ে প্রকাশ করি, ঢাল বা m লিখে প্রকাশ করি। কেমন? যে x অক্ষ বরাবর একক পরিবর্তনের জন্য y অক্ষ বরাবর পরিবর্তন কত, x অক্ষ বরাবর এক একক গেলে y অক্ষ বরাবর কতটুকু উঁচাতে উঠতেছি, সেইটা দিয়ে আমরা ঢাল বের করি। তাহলে এইখানে খেয়াল করো, মনে করো এক একক দূরত্ব হচ্ছে এখান থেকে এইটুকু পর্যন্ত। সো তুমি যদি লক্ষ্য করো, আমাদের এইখানে x অক্ষ বরাবর এক একক পরিবর্তন, আর এখানেও x অক্ষ বরাবর এক একক পরিবর্তন। এর ঢালটার দিকে খেয়াল করো, x অক্ষ বরাবর এখানে একক পরিবর্তনের জন্য y এর পরিবর্তন দেখো এতটুকু হয়েছে, কিন্তু b সরলরেখার দিকে তাকাও, x অক্ষ বরাবর সেম পরিবর্তনের জন্য y অক্ষের পরিবর্তন কত বেশি হয়েছে। এখানেও আমাদের ডেল্টা x, এখানেও আমাদের ডেল্টা x, কিন্তু এটা হলো ডেল্টা y1, এটা হলো ডেল্টা y2। সো খেয়াল করো, একই x এর পরিবর্তনের জন্য এইখানে পরিবর্তনটা অল্প, এইখানে পরিবর্তনটা অনেক বেশি। সো ঢাল কোন সরলরেখাটার বেশি হয়? একক x এর পরিবর্তনের জন্য যার y এর পরিবর্তন বেশি, সেটা বেশি খাড়া, সেটার ঢাল বেশি। ঠিক আছে, তাহলে বুঝলাম বুঝলাম বুঝলাম। আমরা সরলরেখার ঢাল নির্ণয় করতে পারি। এইবার আসো আমাদের মেইন যেটা কাজ, সেইটা হচ্ছে আমরা এবার চাই একটা বক্ররেখার ঢাল পরিমাপ করতে। সো বক্ররেখা একটা সমীকরণ আগে নেই। মনে করো আমাদের কাছে এমন একটা সমীকরণ আছে y সমান সমান ফাংশন অফ x, যেখানে y সমান সমান হচ্ছে x কিউব। তো ভাইয়া y সমান সমান যদি x কিউব হয়, তাহলে আমরা যদি এখানে বিভিন্ন x এর জন্য y এর মানগুলা বের করতে চাই, তাহলে কত কত হবে? যেমন দেখো, এটা হলো x, এখানে বসাবো y, y কে লেখা যায় ফাংশন অফ x, অথবা y কে লেখা যায় x কিউব আকারে। x এর মান যখন 0, x এর মান যখন 0, তখন y এর মান কত? x এর মান 0 বসলে 0 কিউব মানে 0। x এর মান যখন 1, তখন y এর মান কত হবে? 1 কিউব মানে 1। x এর মান যখন 2, তখন y এর মান কত? 2 কিউব মানে 8। এটা যখন 3, তখন 3 কিউব মানে কত? 27। x এর মান যখন 4, তখন 4 কিউব মানে কত? 4 4 16, 4 16 64। সো এইভাবে করে আমরা বিভিন্ন এক্স ওয়াই এর স্থানাঙ্ক কিন্তু পেলাম, যে এই স্থানাঙ্ক 0 0, এই স্থানাঙ্ক হচ্ছে 1,1, এই স্থানাঙ্ক হচ্ছে 2,8, এই স্থানাঙ্ক হচ্ছে 3,27, এই স্থানাঙ্ক হচ্ছে 4,64। তো ভাইয়া আমি যদি এই সরলরেখাটা গ্রাফের মধ্যে প্লট করি, তাহলে তোমার কাছে কি মনে হয় যে এটা একটা সরল রেখা হবে? তোমার কাছে কি মনে হয় এটা একটা সরল রেখা হবে? বলো তো, এটা কি কোনো সরল রেখা হবে? এই কোনটা কোনটা ভুল করছি? 3 কিউব কত? 27, 4 কিউব কত? 4 4 16, 4 16 64। ভুল করছি আমি হিসাবে কোনো? না, ঠিকই তো আছে, যোগ বিয়োগ ঠিক আছে, অসুবিধা নেই। গুড। তো আমরা এখান থেকে ভাইয়া খেয়াল করো, এইটা হচ্ছে আমাদের মনে করো y, আর এইটা হচ্ছে মনে করো আমাদের x। সো আমরা চাই যে এই যে স্থানাঙ্কগুলা, সেগুলা বসায় বসায় আমরা একটা গ্রাফ কেমন হয় সেই গ্রাফটা দেখতে চাই, সেই গ্রাফটা আমরা দেখতে চাই। সো খেয়াল করি, যদি আমরা এখান থেকে পয়েন্টগুলাকে বসাই, দেখো প্রথম পয়েন্ট হচ্ছে এটা 0,0, তারপরে এই পয়েন্ট হচ্ছে মনে করলাম ধরো এটা 1,1, তারপরে এই পয়েন্ট হচ্ছে ধরলাম এটা হচ্ছে আমাদের 2,8, তারপরে এই পয়েন্ট হচ্ছে 3,27, তারপরে আসলো 4,64। সো যেটা দেখা যাবে, এটা কিন্তু কোনো সরল রেখা হবে না, এইটা কিন্তু কোনো সরল রেখা হবে না। এইখানে আমরা এইরকম একটা বক্ররেখা কিন্তু পাবো, এইরকম একটা বক্ররেখা কিন্তু আমরা পাবো। ঠিক আছে, এরকম একটা বক্ররেখা পাবো। সো আমি যখন পয়েন্টগুলো সবগুলাকে বসাবো, সবগুলা পয়েন্টকে যখন আমরা বসাবো, তখন দেখা যাবে আমরা এইরকম একটা বক্ররেখা পাবো। ঠিক আছে, সো আমরা যখন, এটা হলো আমাদের সেই 0,0 বিন্দু, এইটা হচ্ছে মনে করো আমাদের সেই 1,1 বিন্দু, এইটা হচ্ছে গিয়ে মনে করো আমাদের 2,8 বিন্দু, এবং এইটা হচ্ছে মনে করো আমাদের 3,27 বিন্দু।
তারপরে 4,64 এভাবে করে থাকবে। এই গ্রাফের উপরে বিভিন্ন পয়েন্ট আমরা নিলাম। এখন এই পর্যন্ত ছবি আঁকা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। এই পর্যন্ত ছবি আঁকা বুঝেছো কিনা একটু জানাও। সবাই কি বুঝেছো কিনা এই পর্যন্ত? সহজ, ভেরি গুড, ভেরি গুড, এই পর্যন্ত সবাই বুঝছি। এখন আমরা মূলত ঢাল বের করতে চাই। তো ভাইয়া সরল রেখার ঢাল তো বের করা সহজ ছিল, কারণ সরল রেখাটা একই রকম ঢালু, প্রত্যেকটা পয়েন্টে ঢাল হিসাব করলে মান একই রকম আসতো। একটা সরল রেখা তুমি যে কোনো দুইটা বিন্দুর নিয়ে ঢাল বের করলে ঢালের মানটা সেম তুমি পেতা। আগের স্লাইডে ভুল করছি লিখতে, ভাই কোনটা ভুল করছি একটু বলো তো, কি ভুল করছি আগেরটাতে? 4 8 3 6 কি ভুল করছি একটু বলো তো? y2 মাইনাস y1, y1 হবে। আরে বেটা, আরে ধুর, এইগুলা ব্যক্তিগত ভুল, আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত। আরে এগুলার জন্য ফ্লো নষ্ট করে মানুষ, এটা তোমরা বুঝোই তো। এটা দেখো, সো এইখানে যেটা বলছিলাম যে আমাদের কোথায় ছিলাম, হ্যাঁ, তো সরল রেখার ক্ষেত্রে কিন্তু যে ঢালের মানটা, সরল রেখার ক্ষেত্রে যে ঢালের মানটা সেটা কিন্তু আমরা দেখছিলাম, দেখো প্রত্যেকটা পয়েন্ট একই রকম ঢালু, এইটাও যেমন ঢালু, এই পাশটাও তেমন ঢালু, এই পাশটাও তেমন ঢালু। কিন্তু ভাইয়া এটা যদি এরকম একটা বক্ররেখা হয় তাহলে কিন্তু দেখো এই পাশের অঞ্চলটা যেরকম ঢালু এই পাশের অঞ্চলটা সেরকম ঢালু না, এই পাশে আবার অনেক বেশি ঢাল, এই পাশে আবার কম ঢাল, এই পাশে আবার কম ঢাল, এই পাশে আবার অনেক বেশি ঢাল। তো সরল রেখার জন্য কিন্তু ঢাল বের করা সহজ ছিল, কিন্তু যখন বক্ররেখা তখন কিন্তু ঢাল আর প্রত্যেকটা পয়েন্টে একই রকম না, এক একটা পয়েন্টে ঢাল কিন্তু তখন এক এক রকম। সো বক্ররেখার ক্ষেত্রে আমরা এই যে ঢাল বের করব সেইটা কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে চলো একটু আলোচনা করি। সো আমরা এখন মেইন টপিকটা কি, বক্ররেখার ঢাল নির্ণয়। আমরা চাই একটা বক্ররেখা আছে, সেই বক্ররেখাটার ঢাল নির্ণয় করতে চাই, বক্ররেখার ঢাল নির্ণয় করতে চাই। তো এই বক্ররেখার ঢাল বের করার সময় আমাদেরকে দেখো সব পয়েন্টে তো ঢাল একরকম না, এক এক পয়েন্টে ঢাল এক এক রকম। আমাদেরকে ধরো বলল যে তুমি 2,8 বিন্দুতে ঢাল বের করো, 2,8 বিন্দুতে ঢাল নির্ণয় করো, 2,8 বিন্দুতে ঢাল নির্ণয় করতে বলল। বুঝছো কি কথা বলছে? যে 2,8 বিন্দুতে ঢাল নির্ণয় করো, কারণ এক এক পয়েন্টে ঢাল তো ভাই এক এক রকম। যেমন এই পয়েন্টে ঢালটা এরকম, এই পয়েন্টে ঢালটা এইরকম, এই জায়গায় ঢালটা এরকম, 2.8 এ ঢালটা এইরকম, তাহলে এক এক পয়েন্টে ঢাল তো এক এক রকম। সরল রেখার জন্য বিন্দু নির্দিষ্ট করা লাগতো না, সরল রেখার ক্ষেত্রে বললেই হতো সরল রেখার ঢাল বের করো। আমরা যে কোনো বিন্দুর y এর পার্থক্য x এর পার্থক্য ভাগ দিয়ে ঢাল বের করে ফেলতাম, যে কোনো দুইটা বিন্দুর মধ্যে নিয়ে হিসাব করে ফেলতাম, কারণ সরল রেখার প্রত্যেকটা পয়েন্টে ঢাল সেম। কিন্তু বক্ররেখার জন্য তো ঢাল এক এক পয়েন্টে এক এক রকম, এই কারণে আমাদের বক্ররেখার ঢাল বের করো এটা বললে হবে না, আমাদেরকে একটা নির্দিষ্ট পয়েন্টে কিন্তু বের করতে হবে নির্দিষ্ট ঢাল। সো আমাদের মেনশন করে দিছে ভাই 2,8 যে বিন্দুটা আছে না, ওই বিন্দুর কতটুকু ঢালু, ওই বিন্দুর আশেপাশে এই জায়গাটা কতটুকু ঢালু সেটা আমাদেরকে বের করে দেখাও। কি বললাম? 2,8 পয়েন্টের আশেপাশের জায়গাটা কতটুকু ঢালু, অর্থাৎ এই যে 2,8 এর আশেপাশে যে জায়গাটা এইটার ঢালটা কতটুকু, সেই ঢালটা আমরা আসলে মেজার করতে চাই। তো ভালো কথা, যে ভাই এটা আবার কোনো সমস্যা নাকি, আসেন ঢাল বের করি। সো 2,8 বিন্দুতে ঢাল যেহেতু বের করতে চাই, ঢাল মানে আমরা কি জানি? ঢাল মানে আমরা জানি y এর পার্থক্য ডিভাইডেড বাই x এর পার্থক্য। y এর পার্থক্য মানে y2 মাইনাস y1, আর x এর পার্থক্য মানে x2 মাইনাস x1। সহজ না? তো আসেন আমরা y2 মাইনাস y1, তো আসেন এই 3,27 আর 2,8 এই দুইটার মধ্যে আমরা ঢাল বের করি। এই যে এই দুইটা পয়েন্টের মধ্যে যদি ঢাল বের করি, y এর পার্থক্য নিব এবং x এর পার্থক্য নিব। তো y এর পার্থক্য হচ্ছে 27 মাইনাস 8 এবং x এর পার্থক্য হচ্ছে 3 মাইনাস 2, হিসাব করে কত আসে? 19। অর্থাৎ তুমি বলে দিলা যে ঠিক আছে ভাই 2,8 পয়েন্টের ঢাল হচ্ছে 19। এইটা কি আসলে সঠিক হবে?
তুমি খেয়াল করো, আমরা যখন এরকম দুইটা পয়েন্টের ওয়াই এর বিয়োগ করে এক্স এর বিয়োগ দিয়ে ভাগ দিলাম, তখন কিন্তু আমরা আসলে যেই ঢালটা পাইছি এই ঢালটা কিন্তু এই দুইটা পয়েন্টকে যুক্ত করলে যে সরলরেখাটা পাওয়া যায় এই সরলরেখার ঢাল আমরা পাইছি। এই বেগুনি কালারের যে সরলরেখাটা, এই সরলরেখাটার ঢালটা আমরা কিন্তু পাইছি। বুঝেছো? বুঝেছো? এই সরলরেখাটার ঢালটা কিন্তু আমরা পাইছি। তাহলে এই যে এই দুইটা পয়েন্ট নিয়ে তুমি যখন 27 মাইনাস 8 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 করে যখন ঢাল বের করলা, এই ঢালটা কিন্তু আমাদের কার? এই ঢালটা আর এই ঢালটা কি তোমার কাছে সেম মনে হয়? যেমন 28 এর আশেপাশে যে লাইনটা আছে এই ঢালটা কেমন? এই ঢালটা তো এইরকম হওয়ার কথা, কিন্তু আমরা তো আসলে 28 আর 327 দুইটা বিন্দু নিয়ে যখন ঢাল বের করছি তখন আমরা এই সরলরেখাটার ঢাল পাইছি। তাহলে দুইটা সরলরেখার ঢাল কি একরকম হইল? হইল না। তাহলে কি করা যায়? আমরা আরেকটা কাজ করলাম, আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আসেন এবার 28 বিন্দু তো নিছেন, আসেন আমরা 2.5 এবং 2.5 কে কিউব করলে কত হয়? 2.5 এটাকে কিউব করলে আসে 15.625। সো 2.5 এবং 15.625 এই দুইটা পয়েন্ট নিয়ে আমরা চলেন ঢাল বের করি, এইটা আর এইটা নিয়ে চলেন ঢাল বের করি, দেখি তো তাহলে কত আসে। সো y এর পার্থক্য হচ্ছে 15.625 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.5 মাইনাস 2। দেখি তো হিসাব করে কত আসে। এইটা আসে দেখো 15.25। 15.25, অর্থাৎ আমাদের এখন আমরা মূলত এই দুইটা সরলরেখার ঢাল কিন্তু এখন বের করছি, এই দুইটা পয়েন্টের মধ্যে যে লাইনটা হয় সেই লাইনের ঢালটা এখন বের করছি। বুঝতেই পারছো আগের ঢালটা থেকে কিন্তু, বেগুনি কালারের ঢালটা থেকে কিন্তু এখনকার ঢালটা আগের তুলনায় একটু নেমে গেছে, একটু কমে গেছে, একটু ছোট হয়ে গেছে, তাই না? আগে যে ঢালটা আমরা পাইছিলাম সেইটা ছিল 19, আর এখনকার ঢালটা পাচ্ছি 15.25। সো আগের থেকে কিন্তু ঢালটা দেখো আর একটু কমে গেছে। বলো তো আমরা কি আসলে আমাদের মূল যে ঢালটা সেই ঢালটা কি আসলে আরো কম হবে না? মানে কোন লাইনের ঢালটা আসলে মূল ঢালের খুব কাছাকাছি? যেমন 28 এর ঢালটা আমি বলছিলাম কেমন হবে, 28 এর ঢাল হবে, আমি এখান থেকে যদি এই সরলরেখাটা আঁকি, মানে একদম 28 এর আশেপাশে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্ট নিয়ে যদি আমি ঢালটা চিন্তা করি, তাহলে এই ঢালটা দেখো আরো কম হয়, কিন্তু আরো কম হয়। তার মানে আমরা কিন্তু আসলে এই পয়েন্ট থেকে যখন আরো কাছের পয়েন্টে আসলাম তখন কিন্তু আমরা আমাদের সঠিক উত্তরের আরো কাছাকাছি চলে আসলাম। কারণ 19 ছিল আগে, আমাদের মূল ঢালটা তো 19 এর থেকে কম। সো 2.5 নেওয়ার পরে ঢালটা আসলো 15, তার মানে আমরা দেখো যে আরো কমছে, তার মানে আমরা কিন্তু আরো সঠিক উত্তরের কাছাকাছি আসতেছি। এবার একটা কাজ করি, মনে করো আমরা আরো কাছের একটা বিন্দু নিলাম ঢাল বের করার জন্য, আরো কাছের একটা বিন্দু নিলাম ঢাল বের করার জন্য। সো মনে করো পয়েন্টটা হচ্ছে আরো কাছে, সেই পয়েন্টটা মনে করলাম 2.1, আর 2.1 কে কিউব করলে কত হয়? 2.1 কে কিউব করলে 9.261। তাহলে ঢাল সমান সমান কত হবে? y এর পার্থক্য লেখো 9.261 মাইনাস 8 ডিভাইডেড বাই 2.1 মাইনাস 1। দেখি তো এবার ঢাল কত আসে? 9.261 মাইনাস 8 ডিভাইডেড বাই 0.1, এটা আসে 12.61। অর্থাৎ দেখো আমরা কিন্তু আগের থেকেও আরো বেটার একটা রেজাল্ট পাচ্ছি। এখন এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা বিন্দুকে নিয়ে যে সরলরেখাটা, সেই সরলরেখাটার ঢাল আমরা বের করলাম। অর্থাৎ খেয়াল করে দেখো, আমি যত কাছের দুইটা বিন্দু নিচ্ছি, আমাদের সরলরেখার যে ঢালটা, মানে আমাদের এই পয়েন্টের যে ঢালটা, সেই ঢালটা কিন্তু আমি যত কাছের দুইটা বিন্দু নিচ্ছি তত আমরা সঠিক উত্তরের কাছাকাছি আসতেছি। যেমন দূরের বিন্দু যখন নিছিলাম তখন দেখো এই ঢাল আর মূল ঢালের মধ্যে পার্থক্য অনেক বেশি, যখন আমরা আরো কাছের বিন্দু নিলাম তখন এই ঢাল আর মূল ঢালের মধ্যে পার্থক্যটা একটু কমে আসলো।
যখন আরো এই যে হলুদ যেই সরলরেখাটা ঢাল বের করছি, এইটার ঢালটা কিন্তু আমাদের এই 28 পয়েন্টের আশেপাশে যে ঢাল সেটার খুব কাছাকাছি হয়ে যাচ্ছে। এটা কি পারফেক্ট রেজাল্ট হইছে? উত্তর হচ্ছে না। যদি আমরা আরো কাছাকাছি পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু ঢালের যে রেজাল্টটা সেটা আরো বেটার রেজাল্ট আসবে। যদি আমরা এখানে 2.1 নিছি না, 2 এবং 2.1 এরকম দুইটা পয়েন্ট নিছি, একটা নিছি 2, একটা নিছি 2.1, তো এরকম 2 আর 2.1 না নিয়ে যদি আমি এবার 2 নিলাম আর একটা নিলাম 2.00000001, তাহলে বলো তো আমরা আরো কাছের দুইটা পয়েন্টের মধ্যে ঢাল বের করলাম না? এবং সেই ঢালটা কিন্তু আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে, আরো অ্যাপ্রোপ্রিয়েট হবে। অর্থাৎ মূল আইডিয়াটা খেয়াল করো, আমরা যখন এরকম একটা বক্ররেখার ছেদক লাইন নিচ্ছি, এরকম একটা ছেদক লাইনের ঢাল বের করছি, তখন কিন্তু আমরা পারফেক্ট রেজাল্ট পাবো না। একটা বক্ররেখার যে ছেদক লাইন, এই যে এটা একটা ছেদক লাইন, দুইটা পয়েন্টকে ছেদ করছে, ছেদক লাইন নিয়ে যখন ঢাল বের করছি তখন কিন্তু আমরা পারফেক্ট রেজাল্ট পাচ্ছি না। কিন্তু যখন এই দুইটা ছেদক কাছে আসতে 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 দুইটা ছেদক যখন প্রায় একই বিন্দুতে চলে আসবে, তখন বলতো আমরা যে লাইনটা পাবো সেই লাইনটাকে কি আমরা ছেদক বলবো নাকি ট্যানজেন্ট বা স্পর্শক বলবো? দুইটা ছেদ বিন্দু এটা যখন কাছে আসতে 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 একদম একই বিন্দুতে প্রায় উপরিপাতিত হয়েছে, তখন আমরা সেই বিন্দুটাকে কি বলবো? স্পর্শক বা ট্যানজেন্ট বলবো। সো আমরা মূলত আমাদের টার্গেট হচ্ছে এই স্পর্শক, যেটা এই বিন্দু দিয়ে যে স্পর্শকটা যাবে, যে স্পর্শকটা যাবে সেই স্পর্শকের ঢালটা কত সেইটা বের করা আমাদের মেইন টার্গেট। এই বিন্দু দিয়ে যে স্পর্শকটা যাবে সেই স্পর্শকের ঢালটা বের করাই আমাদের মূল টার্গেট, ওইটাই হবে ওই বিন্দুটার ঢাল। এবং সেটা বের করার জন্য আমাদের যত কাছে বিন্দু নেওয়া সম্ভব তত কাছে দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করতে হবে। বলতে পারো ভাইয়া কত কাছে? তুমি যত কাছে চিন্তা করতে পারতেছো তার থেকেও কাছে। অর্থাৎ আমাদের এখানে খুবই ক্লোজ দুইটা বিন্দু নিয়ে তারপরে ঢালটা হিসাব করতে হবে। এখন ভাই এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে প্রকাশ করব? যে খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এই কাছাকাছি দুইটা বিন্দু ঢাল বের করবো, এটাকে আমরা কিভাবে প্রকাশ করব? সো এইবার আসো আমরা দেখি কিভাবে করে আমরা খুব কাছাকাছি দুইটা বিন্দুর মধ্যে ঢাল বের করতে পারি। সো আমি এবার হিজিবিজিগুলাকে একটু কমাই দিচ্ছি, এই হিজিবিজিগুলাকে একটু কমাই দিলাম, এগুলা থাকুক এগুলা থাকুক এগুলা থাকুক। সো আমরা এবার কাজটা কি শোনো ভাইয়া, আমরা দেখেছি y সমান সমান হয় ফাংশন অফ x সমান সমান হয় x কিউব। আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা দুইটা বিন্দু সিলেক্ট করব। সো মনে করো একটা বিন্দু হচ্ছে x আর এটা হলো মনে করো y2, আর আরেকটা বিন্দু y1, এটা সমান সমান হচ্ছে ফাংশন অফ আরেকটা ফাংশন হচ্ছে x প্লাস h সমান সমান হলো x প্লাস h হোল কিউব। সো একটা y মনে করলাম এইটা, একটা y মনে করলাম এইটা। আমরা এখন x এবং x এর সাথে অল্প একটু দূরত্ব যুক্ত করে যে ফাংশনটা পাওয়া যায়, যে yটা পাওয়া যায়, এই দুইটার মধ্যে আমরা এখন ঢাল বের করব। সো ঢাল বের করব কার কার মধ্যে? সূত্র আগের মতনই, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আমরা এই ঢালটা সূত্র এইটাই। তাহলে এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি, একটু ফাঁকা রেখো, সমান সমানের পরে একটু ফাঁকা রেখো, এই সূত্রটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো y2 মানে হচ্ছে f অফ x প্লাস h এবং y1 মানে হচ্ছে f অফ x, এই যে y2 মাইনাস y1, y2 মানে এটা, y1 মানে এটা, ডিভাইডেড বাই x2 মাইনাস x1, x2 মানে হচ্ছে x প্লাস h এবং x1 মানে হচ্ছে শুধু x। আমরা কিন্তু এই h এর মানটা যত ছোট হবে তত পারফেক্টলি আমরা কিন্তু এই ঢালটা বের করতে পারবো। মানে h এর মানটা কত ছোট? h এর মান একদম শূন্য হইলে তো আবার ঝামেলা, তাই না? শূন্য যদি হয়ে যায় তখন তো আমাদের আবার ওই দুটো একই বিন্দু হয়ে গেল, ঢাল তো আর বের করতে পারবো না। y এর মানও যা হবে, x এর মানও তাই হবে, 0/0 ঝামেলা তৈরি হয়ে যাবে। তাহলে এইটা তো এমনে করা যাবে না। তাইলে সেই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এইখানে h এর মানটা ছোট বোঝানোর জন্য
আমরা এখানে লিমিট নিয়ে আসব এবং এই লিমিট এইচ টেন্ডস টু লিখব 0, এইচ টেন্ডস টু লিখব 0। সো এই টেন্ডস টু 0 কথাটার মানে কি? এইচ টেন্ডস টু 0 কথাটার মানে কি? মানে হচ্ছে এইচ এর মান শূন্যের খুবই কাছাকাছি, এইচ এর মানটা শূন্যের খুবই কাছাকাছি। সো এইচ এর মান শূন্যের খুবই কাছাকাছি যদি হয় তখনই কিন্তু আমরা খুবই পারফেক্টলি ঢালটা বের করতে পারবো। ওই পার্টিকুলার পয়েন্টের ঢালটা কত সেই ঢালটা আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছ? তাহলে দেখো এইবার আমরা এই ফর্মুলা ধরে আগাই যে আমাদের টার্গেট হলো ঢাল বের করা এবং সেই ঢালটা বের করার জন্য আমরা এইভাবে করে আগাবো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। কিন্তু আমাদের এই যে এক্সট্রা এইচটা, এই এইচ এর মানটা হতে হবে শূন্যের খুব কাছাকাছি। সো তুমি মনে করলা এই পয়েন্টটা হচ্ছে x এবং খুবই কাছাকাছি, তো অত কাছে নিলে আবার বোঝা যাবে না। এই পয়েন্টটার স্থানাঙ্ক মনে করলাম x প্লাস এইচ, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক হবে fx আর এই পয়েন্ট এই যে এতটুকু যে দূরত্বটা, এই দূরত্বটা হবে f ইন্টু এক্স প্লাস এইচ। কথা কি বুঝছো কি বললাম? y তো এইটা কোটিটা y, তাই না? কোটিটা তো y, তো এই যে ভ্যালুটা এটা তো y এর মান না, তো y এর মানটাকে একটু ঢং করে লিখলাম এভাবে f x প্লাস এইচ। ঢং করে লেখার কারণ আছে, ঠিক আছে? লজিক্যালি তো কারেক্ট, তাই না? এটা y2 আর এটা y1 মনে করো। সো এটা হলো আমাদের fx আর এটা হচ্ছে fx প্লাস এইচ। ঠিক আছে, আমরা এই দুইটা y এর পার্থক্য নিলাম ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করে আমরা ওই পয়েন্টের ঢালটা বের করব। সো এইচ এর মানটা হইতে হবে শূন্যের খুবই কাছাকাছি। তাহলে আসো আমরা লিমিট h টেন্ডস টু 0 এটা বসালাম। এই লিমিট নিয়ে ডিটেইলস তোমরা ম্যাথের মধ্যে পাবা, অথবা তোমাদের এই লিমিট নিয়ে কিন্তু তোমাদের অপূর্ব দাদা পদার্থবিজ্ঞান পাঠ প্রস্তুতি, সেখানে কিন্তু এই লিমিট নিয়ে ডিটেইলস আলোচনা আছে। সো এটাও চাইলে দেখতে পারো, ওখান থেকে দেখে রাখলে একেবারে ধরো ম্যাথের জিনিসও কভার হয়ে যাবে। ফিজিক্সের জন্য যতটুকু আইডিয়া দেওয়া দরকার সেটুকু আমি এখানে কভার করে আগাচ্ছি। সো আমাদের এইখানে দেখো এফ এক্স প্লাস এইচ, এইটা মানে কি বলা যায়? এক্স প্লাস এইচ হোল কিউব মাইনাস এফ এক্স মানে হচ্ছে এক্স কিউব ডিভাইডেড বাই এক্স প্লাস এইচ মাইনাস এক্স। ওকে, ভেরি গুড। এটাকে যদি একটু ভাঙাই তাহলে দেখো এক্স প্লাস এইচ হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? এক্স কিউব প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এইচ প্লাস 3 ইন্টু এক্স ইন্টু এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব মাইনাস এক্স কিউব। এই যে বুঝছো তো, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ওই ফর্মুলা বসাইছি। এক্স এক্স কাটাকাটি করলে এখানে আসে এইচ এর মান। ঠিক আছে, ভেরি গুড। এইবার আসো আমরা এখান থেকে দেখলাম এক্স কিউব কাটাকাটি হয়ে যায়, তাহলে এক্স কিউব যদি কাটাকাটি হয় এখানে কি থাকে? 3x স্কোয়ার এইচ প্লাস 3x এইচ স্কোয়ার প্লাস এইচ কিউব। এখন খেয়াল করো আমাদের এই উপরে কিন্তু এইচ যদি কমন নাও তাহলে উপরের এইচ আর নিচের এইচ একটা কাটাকাটি হয়ে যায়। একটু দেখো, আমি লাইনটা লিখবো না। এইচ গুলা যদি কমন নাও তাহলে এইচ কমন নিলে এইচ নিচের সাথে কাটাকাটি হয়ে যাবে না? তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে 3x স্কোয়ার প্লাস 3xh প্লাস এইচ স্কোয়ার। এখন খেয়াল করো আমরা যখন আগে এইচ এর মান যদি এখানে 0 বসায় ফেলতাম তখন কিন্তু আমরা কোনো রেজাল্ট বের করে আনতে পারতাম না। তুমি যদি এইখানে এইচ এর মান 0 বসায় দাও তাহলে কিন্তু ভাই সামথিং বাই 0 অসংজ্ঞায়িত হয়ে যাবে, বা এখানে এইচও আছে এখানে এইচ আছে, 0/0 অনির্ণেয় হয়ে যাবে। তাহলে ওই রকম হইলে কিন্তু আমরা ঢালের যে মান সেটা বের করতে পারবো না। এর জন্য আমরা টেকনিক্যালি কি করলাম যে ভাই এইচ এর মান তো আর 0 না, এইচ এর মান 0-এর খুব কাছাকাছি। এই কারণে আমরা এইচ এর সাথে এইচ গুলা কিন্তু কাটাকাটি করে দিয়ে এমন একটা ফরম্যাটে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখো এইচ এর মান 0 বসাতে কিন্তু কোনো আপত্তি নাই। সো যেহেতু এখন 0 বসালে কোনো সমস্যা নাই, আমরা এখন যদি 0 বসাই দেই তাহলে যেটা আসে এইটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হচ্ছে, এটাও 0 হচ্ছে। যদি এইচ এর মান 0 বসাও তাহলে এখানে থাকছে 3x স্কোয়ার। সো এইটা হলো আমাদের যে কোনো x বিন্দুর ঢালের সূত্র। যে কোনো x বিন্দুর যে ঢালটা সেটা হচ্ছে এইটা। সো তুমি যদি x এর মান 2 বসাও
তাহলে এই পয়েন্টের ঢাল পাবা। x এর মান যদি 3 বসাও, যেমন দেখো তুমি যদি এখান থেকে বলো তো x এর মান যদি 2 বসাও, x সমান সমান 2 হলে বলো তো ঢাল সমান কত হচ্ছে? 3 ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 4 12। এই দেখো, দেখছো ঢালের মানটা কত আসছে? 12 আসছে। আমাদের বলো তো যখন আমরা ওই যে কাছাকাছি বিন্দু নিয়ে হিসাব করতেছিলাম, আমাদের রেজাল্টটাও কিন্তু দেখো 19 শুরু হয়েছিল, তারপরে 15, তারপর 12.61। তুমি যদি 2.00001 করো দেখবা 12-র আরো কাছাকাছি আসতেছে ভ্যালুটা। অর্থাৎ যত কাছে বিন্দু নিছো তত কিন্তু 12 আমাদের এক্সাক্ট রেজাল্ট, সে 12-র কাছাকাছি কিন্তু আসতেছিল। সো একদম পারফেক্ট রেজাল্ট আমরা কখন বের করতে পারছি? যখন আমরা খুবই কাছাকাছি দুইটা বিন্দু নিয়ে তারপরে ঢাল বের করছি। সো খুবই কাছাকাছি দুইটা বিন্দু নিয়ে যখন ঢাল বের করলাম, আমরা দেখলাম এই এক্স কিউব যে ফাংশনটা আছে সেই ফাংশনের ঢাল হয় 3x স্কয়ার, 3x স্কয়ার। সো আমাদের এইটা হচ্ছে এমন একটা ম্যাজিক যে আমরা এটা বের করার পরে এখন x এর মান যা বসাবো সেই বিন্দুর ঢাল আমরা পেয়ে যাব। অর্থাৎ x এর মান যদি আমি 1 বসাই, তাহলে বলো তো কোন পয়েন্ট x এর মান 1? এটা না? সো এইখানে তুমি যদি x এর মান 1 বসাও তাহলে কত হয়? 3 ইন্টু 1 স্কোয়ার মানে কত? 3 না? অর্থাৎ বোঝাচ্ছে এই জায়গার ঢাল হচ্ছে 3, এই জায়গার ঢাল হচ্ছে 3। এই জায়গার ঢাল কত হবে বের করার জন্য 3x স্কোয়ারের মধ্যে বসাও, 3 ইন্টু x এর মান 3 যেহেতু, তাহলে 3 × 9 3 নং 27। তাহলে এই পয়েন্টের ঢাল হচ্ছে আমাদের 27। অর্থাৎ যে কোনো পয়েন্টের তুমি যদি এখন ঢাল বের করতে যাও, জাস্ট এর মধ্যে x এর মানটা বসাবা, যেই বিন্দুর ঢাল বের করতে যাও এখানে x এর মান বসাবা, সে তোমাকে ওই বিন্দুর ঢালটা কত সেই ঢালটা বের করে দিয়ে দিবে। তাহলে আমরা কিন্তু বক্ররেখার ঢাল কিভাবে বের করে সেইটাও শিখছি। এবং এই যে বক্ররেখার ঢাল বের করার যে প্রসেসটা, এইটাকেই আমরা বলতেছি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। এই যে বক্ররেখার ঢাল বের করলাম খুব কাছাকাছি বিন্দু নিয়ে, এটাকেই আমরা বলছি অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। বুঝতে পেরেছ? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। এবং এটাকে প্রকাশ করা হয় কিভাবে জানো? এই যে আমরা লিখলাম না, এটাকে প্রকাশ করা হয় কিভাবে জানো? যখন এই যে লিমিট h টেন্ডস টু 0 এভাবে করে যখন আমরা লিখছি, তখন এটাকে প্রকাশ করা হয় y/x। তো y/x না, কিন্তু এটা তো একটু পার্থক্য। সো এরকম পার্থক্য আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করব না, আমরা এরকম পার্থক্যটাকে যেহেতু খুব ক্ষুদ্র h এর জন্য, ক্ষুদ্র x এর জন্য আমরা ঢাল বের করছি, তাই ক্ষুদ্রটা প্রকাশ করার জন্য আমরা কি করি? এইরকম একটা সিম্বল দেই, ডি সিম্বল দেই একটা। আমরা এভাবে করে লিখি, যেটা হচ্ছে x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ। এটাকে তুমি অনেক জায়গায় এভাবেও লিখতে দেখবা যে x এর সাপেক্ষে ফাংশন অফ x এর অন্তরীকরণ। একই কথা কিন্তু। সো x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ বা y মানে তো ফাংশন অফ x ছিল, তাই না? সো x এর সাপেক্ষে y এর অন্তরীকরণ বা x এর সাপেক্ষে ফাংশন অফ x এর অন্তরীকরণ হচ্ছে এই সূত্রটা। সো এখন কথা হচ্ছে ভাই আমাদের কি আসলে পুরাটা কেমনে করছে এটা মুখস্থ করতে হবে? না, আমাদের ডিফারেন্সিয়েশনের কিছু ফর্মুলা আছে। ওই ফর্মুলাগুলো যদি আমরা মুখস্থ করে ফেলি কয়েকটা, তাহলে ফিজিক্সের জন্য অলরেডি কাভার্ড। সবচেয়ে বেশি যেই সূত্রটা লাগে সেই সূত্রটা কি জানো? সবচেয়ে বেশি যেই সূত্রটা লাগে সেটা আমি একটু তোমাকে দেখাই। সবচেয়ে বেশি যে সূত্রটা লাগে সেটা হচ্ছে, মনে করো এরকম একটা ফাংশন আছে y = x⁴n। এইটাকে যখন আমরা ডিফারেন্সিয়েট করি ddx অফ y দিয়ে, তখন এটার ফর্মুলাটা হচ্ছে কি শোনো, পাওয়ার যেটা থাকে সেটা সামনে চলে আসবে এবং x এর উপরে পাওয়ার হবে আগের পাওয়ার থেকে 1 কম। এইটা হলো আমাদের ডিফারেন্সিয়েশনের একটা ফর্মুলা এবং এটাই সবচাইতে বেশি কাজে লাগবে তোমার বর্তমান এখনকার সময়ের জন্য। এছাড়া আরও কিছু সমীকরণ চাইলে দেখতে পারো, যেমন সাইনকে ডিফারেন্সিয়েট করলে কস, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন। তো সবগুলোই কিন্তু আমাদের ঢাল নির্দেশ করাটাই বা ঢাল প্রকাশ করাটাই বোঝাচ্ছে। যেমন দেখো আগের যেই ফাংশনটা ছিল সেটা কি ছিল? y = x³ ছিল না? সো এইখানে আমরা কি করলাম দেখো, এই যে dy/dx যেটা, সেটা বের করার জন্য আমরা দেখো পাওয়ারটাকে সামনে নিয়ে আসছি, এই যে nটাকে সামনে নিয়ে আসি, এই যে সামনে নিয়ে আসলে 3 আসলো। আর x এর উপরে পাওয়ার হবে n এর থেকে 1 কম, x এর উপর পাওয়ার ছিল 3, তাহলে এখানে হবে 3 থেকে 1 কম, তাহলে এটা কত হয়? 3x²। সো তোমাকে খালি এই জিনিসটা মনে রাখলেই হবে বা এই সূত্রটা মনে রাখলে হবে। আপাতত ডিফারেন্সিয়েশনে যত টাইপের প্রবলেম আছে সেগুলো এই টাইপের
প্রবলেমগুলোর মতনই হবে, সেগুলো মনে রাখলেই হলো। এই যে অন্তরীকরণ যে সিস্টেমটা, এই পুরো সিস্টেম তোমার মাথায় রাখার কোনো দরকার নাই। বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরেছো? সহজ না? হ্যাঁ, অনেক সরকার তুমি যদি x মাইনাস এইচ নিয়ে করো তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এবং এটাকে বলে মূল নিয়মে অন্তরীকরণ, এটাকে বলা হয় মূল নিয়মে অন্তরীকরণ। তাহলে আমি একটু এখানে মূল নিয়মে অন্তরীকরণের সমীকরণটা লিখে দিই, যখন আমরা ইন্টিগ্রেশন পড়বো তখন আবার এটা কাজে লাগবে একটু। সো এটা একটু দেখে রাখতে পারো। যেটা বলছিলাম যে y সমান সমান যদি ফাংশন অফ x হয়, আমরা যদি চাই এই yটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে, তার মানে কি বুঝছো? x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে এখন তোমার চোখের মধ্যে ভাসতে হবে যে ঠিক আছে ভাই, তার মানে জিনিসটা এই যে এক পাশে y এক পাশে x থাকলে যদি একটা গ্রাফ থাকে, ধরেন যে কোনো একটা ফাংশন দেয়া থাকলো, সেটার যদি গ্রাফ থাকে, তাহলে dy বাই dx করা মানে আমরা ঢাল পাই, আমরা ঢাল পাই, আমরা ঢাল পাই। যে কোনো বিন্দুর ঢাল আমরা dy বাই dx করে কিন্তু বের করে ফেলতে পারবো। যে কোনো বিন্দুর ঢাল আমরা dy বাই dx করে, এটাকে বলে ddx অফ y, বা যে কোনো বিন্দুর ঢাল আমরা dy বাই dx করে বের করে ফেলতে পারবো। বুঝছো? তাহলে খেয়াল করো, আমরা এখান থেকে যেটা দেখলাম যে মূল নিয়মের সমীকরণটা হলো এরকম যে h টেন্ডস টু 0, উপরে লিখবো ডেল্টা y বাই ডেল্টা x, তাই না? সো y মানে কিভাবে লেখা যায় যে x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই x প্লাস h মাইনাস x, অথবা এটার আরেকটু ছোট যে ভার্সনটা, সেটা কেমন? ছোট ভার্সনটা এরকম যে f অফ x প্লাস h মাইনাস f অফ x ডিভাইডেড বাই h। সো এইটা হচ্ছে গিয়ে আমাদের dy বাই dx, বা এটাকে বলে ddx অফ y, আমি সহজে আপাতত বলার জন্য dy বাই dx বলছি। সো এটা হচ্ছে আমাদের মূল নিয়মে অন্তরীকরণের মূল ফর্মুলা। তাহলে এটার সাহায্যে আমরা কি করলাম? আমরা বক্ররেখার একটা ক্ষেত্রফল বক্ররেখার একটা ঢাল, যে কোনো বিন্দুতে বক্ররেখার ঢাল কিন্তু আমরা এই সূত্র দিয়ে বের করে ফেলতে পারি। ক্লিয়ার? বলো তো, ক্লিয়ার এই পর্যন্ত সবাই? সবাই ক্লিয়ার এই পর্যন্ত? এইটা ভাই আমাদের ফিজিক্সে কোথায় কাজে লাগবে, এই চ্যাপ্টারে কোথায় কাজে লাগবে, চলো এখনই আমরা একটু দেখে ফেলি। এখনই চলো আমরা একটুখানি দেখে ফেলি। মনে করো আমাদের কাছে একটা প্রবলেম দেওয়া আছে, আমাদেরকে বলল যে কোনো একটা গাড়ি যে সরণ, সেই সরণটা হচ্ছে এইরকম ভাবে পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সরণটা বলতো মূলত ফাংশন অফ টি, অর্থাৎ টি চেঞ্জ হলে সরণটা পরিবর্তন হচ্ছে। তো মনে করো এরকম একটা ফাংশন আমাদের কাছে দেওয়া আছে যে এস এর ভ্যালুটা টি এর সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে। তাহলে টি এর মান 1 হলে এস এর মান 1, টি এর মান 2 হলে এস এর মান 8, টি এর মান 3 হলে এস এর মান 27, এরকম বিভিন্নভাবে টিটা পরিবর্তন, টি এর সাথে সরণটা পরিবর্তন হচ্ছে। তো আমরা চাই একটা নির্দিষ্ট মুহূর্তে বেগ বের করতে। যেমন ভাইয়া দেখো, যদি আমি এখান থেকে তোমাকে বলি এই সরলরেখাটার বা এই ফাংশনটার গ্রাফ কেমন হবে দেখতে, গ্রাফ কেমন হবে, তো এটা তো সেই y সমান x কিউবেরই গ্রাফ, তাই না? এটা হলো s, এটা হলো t, x অক্ষ বরাবর বসাইছি t কে। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখো t বৃদ্ধির সাথে সাথে t এর মান 1 হলে 1, 2 হলে 8, 3 হলে 27, 4 হলে 64, এভাবে করে যদি আঁকাই তাহলে কিন্তু আমরা বরাবরের মতন এরকম একটা গ্রাফ পাবো। একদম y সমান x কিউবের যেরকম একটা গ্রাফ তোমরা পাইছো, ঠিক সেই রকম একটা গ্রাফ কিন্তু আমরা এখানেও পাবো। এখন কথা হচ্ছে, বলো তো যদি আমি এই গ্রাফের ঢাল বের করি, ঢাল বের করি, ঢাল বের করা মানে কি? ডেল্টা এস বাই ডেল্টা টি না? ঢাল বের করা মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। দেখো সব সময় ঢাল বের করা মানে কি? ডেল ওয়াই বাই ডেল এক্স। এই যে ঢাল বের করা মানে কি? যে কোনো দুইটা বিন্দু নিয়ে তাদের ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই তাদের এক্স এর পার্থক্য, তাদের ওয়াই এর পার্থক্য ডিভাইডেড বাই তাদের এক্স এর পার্থক্য। সো এইখানে দেখো, যখন আমরা ঢাল বের করব, তখন তুমি কি এরকম একটা বক্ররেখার ক্ষেত্রে ঢাল বের করার জন্য তুমি কি এখন র্যান্ডমলি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে ঢাল বের করলে হবে? হবে না।
তাহলে তোমাকে যদি একটা নির্দিষ্ট বিন্দুর ঢাল বের করতে বলে, মনে করো বললাম এই যে 2,8 বিন্দুর ঢাল তুমি বের করো, তাহলে টি এর মানটা কত? টি এর মান কিন্তু 2 সেকেন্ড, তাই না? সো 2 সেকেন্ডের মুহূর্তে ঢালটা কত হবে এটা যদি বের করতে চাও, তাহলে আমাকে কিন্তু এখানে ডিএস বাই ডিটি করতে হবে, কারণ আমরা বক্ররেখা পাইছি। সো বক্ররেখার ঢাল বের করার জন্য ডিএস বাই ডিটি করতে হবে। এবং এই এস এর ফর্মুলা কি পাইছি আমরা? এস এর ফর্মুলা পাইছি এস এর জায়গায় টি কিউব ডিভাইডেড বাই ডিটি। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 3টা সামনে চলে আসবে, 3টা সামনে চলে আসবে এবং টি এর উপরে হবে স্কয়ার, 3t স্কয়ার। তাহলে ঢাল সমান আমরা পাচ্ছি 3t স্কয়ার। এখন 2 সেকেন্ডে যে ঢালটা পাবো, দ্বিতীয় মানে 2 নাম্বার সেকেন্ডে ঢাল, 2 সেকেন্ডে ঢাল কত পাবো? 3 ইন্টু 2 স্কয়ার সমান সমান 12। এখন কথা হচ্ছে এই গ্রাফে 12টা বুঝলাম ঢাল নির্দেশ করছে, এটা কি ঢাল ছাড়া আর কোনো কিছুকে নির্দেশ করে? হ্যাঁ, এটা কিন্তু ঢাল ছাড়া আরো একটা জিনিসকে নির্দেশ করে। তুমি দেখো, আমরা যখন ঢাল বের করি এটা তো ডিএস বাই ডিটি। এই ডিএস বাই ডিটি আসলে মানে কি? এটার মানে জিনিসটা এরকম না যে সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, যখন এই সময়ের পরিবর্তনটা টেন্ডস টু 0, যখন এই সময়ের পরিবর্তনটা খুবই সামান্য, তখনকার জন্যই তো আমরা এই ফরম্যাটটা ইউজ করি। তো বলো তো, যে ডেল্টা এস বাই ডেল্টা টি, এইটা কি আমাদের একটা বেগ নির্দেশ করছে না? এবং এটা কি গড় বেগ? কথা হচ্ছে এটা একটা গড় বেগ, কিন্তু খুবই অল্প সময়ের জন্য, খুবই অল্প একটা টাইম স্পেন। মানে দেখো, ডেল্টা টি এর মান যখন টেন্ডস টু 0, অর্থাৎ এই পার্থক্যটা যখন শূন্যের কাছাকাছি, তখনকার গড়বেগ হচ্ছে এইটা। সো এই স্পেশাল টাইপের গড়বেগটাকে আমরা কিন্তু আসলে নাম দেই তাৎক্ষণিক বেগ। এইটাকে আমরা বলি কি? এইটাকে আমরা বলি তাৎক্ষণিক বেগ। অর্থাৎ 2 সেকেন্ডে আমরা ঢাল পাইছিলাম না, মূলত আমরা আসলে 2 সেকেন্ডে বেগ পাইছি, বেগ। কারণ সরণ বাই সময়কে তো বেগ বলে, এবং এটা গড়বেগ বলতাম, কিন্তু কেন গড়বেগ বলছি না? কারণ এখানে ডেল্টা টি বা সময়ের পার্থক্যটা খুবই সামান্য। সো একটা খুবই ক্ষুদ্র সময়ের মধ্যে যে সরণটা অতিক্রম করে, এটাকে বলি আমরা ওই মুহূর্তের বেগ। ওই মুহূর্তের গড়বেগ মানে ওই মুহূর্তের বেগ। সো ওই মুহূর্তের বেগকে আমরা বলি তাৎক্ষণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, 2 সেকেন্ডের যে বেগটা, সেই বেগটা সমান সমান কত হবে? সেই বেগটা সমান হবে 3 ইন্টু সেই 2 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 12 মিটার পার সেকেন্ড। 12 মিটার পার সেকেন্ড। দেখো, এটা মিটার, এটা সেকেন্ড, সো মিটার পার সেকেন্ডে কিন্তু ইউনিট আসে। তাহলে আমরা এস ভার্সেস টি এইরকম গ্রাফের একটা বক্ররেখা যদি হয়, সেই বক্ররেখার যদি আমরা ঢাল বের করি, তাহলে কিন্তু আমরা সেই বক্ররেখার ঢাল বের করলে, এস ভার্সেস টি গ্রাফের ঢাল বের করলে আমরা কিন্তু বেগ পাই। আমরা বেগ পাই। কি বেগ পাই? ওই মুহূর্তের বেগ পাই। যেই মুহূর্তটা তুমি এখানে বসাবা, যেমন এখানে 3t স্কয়ার আসছে, তুমি এখানে টি এর মান যত বসাবা, টি এর মান যত বসাবা, ওই মুহূর্তে বেগটা কত সেইটা তুমি পেয়ে যাবা। টি এর মান 1 বসালে 1 সেকেন্ডের বেগ পাবা, টি এর মান 2 বসালে দ্বিতীয় সেকেন্ডের বেগ পাবা, 2 সেকেন্ডের মুহূর্তে বেগটা পাবা, টি এর মান 3 বসালে স্টপ ওয়াচ যখন 3 সেকেন্ড, ওই মুহূর্তের বেগটা কত সেই বেগটা পাবা। কথা বুঝতে পারছো? সো তাহলে আমরা এরকম ডিএস বাই ডিটি দিয়ে বেগটা পেলাম। এখন কথা হচ্ছে, ভাইয়া আচ্ছা বক্ররেখার ঢাল তো এই সূত্র দিয়ে বের করলাম, ভাই সরল রেখার ঢাল কি এটা দিয়ে বের করা যায় না? ডেফিনেটলি যায়। এটা ঢাল বের করার একদম সকল ক্ষেত্রের ফর্মুলা। যদি এরকম হয় y সমান সমান 2x, এটা তো বুঝতেছো, এটা আমরা দেখছিলাম সরল রেখা। যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি, ধরো dy বাই dx দিয়ে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি আসছে বলো তো? x এর উপরে পাওয়ার এটা কত? 1 না? তাহলে 2 তো কনস্ট্যান্ট, এটা সামনে থাকলো, x এর উপরে পাওয়ার আছে 1, তাহলে x এর উপরে পাওয়ার 1 থাকলে সেই 1টা সামনে চলে আসবে, এবং x এর উপরে পাওয়ার হয়ে যাবে যত আছে পাওয়ার তার থেকে 1 কম। এটা মানে কত? 2 1 কে 2, x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত? 1, তাহলে 2 হবে। তাহলে y সমান 2x যখন, অর্থাৎ গ্রাফটা যখন এইরকম ছিল, y x এর গ্রাফটা যখন এইরকম ছিল, তখন কিন্তু ঢাল দেখো 2 আসছে। এবং এখানে কি কোনো ভ্যারিয়েবল আছে? এখানে কি কোনো x এর টার্ম আছে? না থাকার অর্থ হচ্ছে x এর সাথে সাথে কিন্তু এখানকার ঢালটা পরিবর্তন হবে না। এখানে কোনো x এর টার্ম নাই, শুধু 2। অর্থাৎ x এর মান যাই বসাও, 1 বসালেও ঢাল 2, x এর মান 1 বসালেও ঢাল 2, 2 বসালেও ঢাল 2, 3 বসালেও ঢাল 2, 4 বসালেও ঢাল 2, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু
ঢালের মানগুলা সেম, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ঢালের মানটা সেম। বুঝতে পারছো? সো আমি একটু বলে রাখি, একজনকে সম্মান না জানালেই না। এই যে জিনিসটা, এই জিনিসটা আমরা পাইছি হচ্ছে, তোমরা দেখবা চমক হাসান ভাইকে তোমরা চিনো, চমক ভাইয়ের একটা ছোট্ট প্লেলিস্ট আছে ক্যালকুলাসের অ আ ক খ, ক্যালকুলাসের অ আ ক খ, এইখানে ভাইয়ের খুব ছোট্ট একটা প্লেলিস্ট আছে। তো অনেক আগের, আজ থেকে প্রায় 12-13 বছর আগের, মানে ওই সময় আমরা স্টুডেন্ট ছিলাম বলতে তখন ইউটিউব দেখার জন্য মোডেম ইউজ করা লাগতো। তো মান্থলি দেখা গেছে 2 জিবি করে, 3 জিবি, 4 জিবি, 5 জিবি করে ইন্টারনেট কেনা লাগতো। তো ওইটা দিয়ে দেখা যেত ছোট ছোট করে ভিডিও কোনো রকমে ডাউনলোড করে তারপরে দেখতাম, বারবার দেখতাম। তো ক্যালকুলাসে এই যে একদম বেসিক যে জিনিসগুলা, এই জিনিসগুলা তখন ওই চমক ভাইয়ের কাছ থেকে ওই ভিডিওগুলা দেখে শিখছিলাম। তো তোমাদেরকেও একদম আমি যেভাবে শিখছি ঠিক সেভাবে করেই তোমাদেরকেও দেখাই দিলাম। ভাইয়া ওখানে একদম ওই যে দেখবা ঢাল বোঝানোর সময় আবুল বাবুল কাবুল ডাবুল এরকম বিভিন্ন মজা মজা করে ভাইয়া ওখানে পড়াইছে। তো ওই ভিডিওগুলা তোমরাও দেখতে পারো, যদি মনে করো একটু ঝালাই হয়ে যাবে ভালো মতন, ভাই আরেকবার দেখি। সো ক্যালকুলাসের অ আ ক খ এটা দিয়ে যদি ইউটিউবে একটু সার্চ দাও, তাহলে দেখবা যে ভাইয়ের ওখানে সুন্দর 5টা থেকে 7টা ভিডিও আছে। ওই ভিডিওগুলার মধ্যে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ওগুলা কভার করা আছে। তো যদি এই ক্লাস বুঝে থাকো তাহলে আর লাগবে না, কারণ এই ক্লাসটা ওই পুরাটা থেকে ইন্সপায়ার্ড, ওই ভাইয়ের ওই পুরা যে লেকচার ছিল ওই লেকচারটা থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে? সো যদি এটা বুঝে থাকো তাহলে আর এটা লাগবে না, কিন্তু যদি মনে হয় না ভাই অরিজিনালটা একটু দেখে আসি, তাহলে ওইখান থেকে দেখে আসতে পারো, ঠিক আছে? সো ক্যালকুলাস আমরা যেভাবে শিখছিলাম, বলি আমি তোমাদেরকে, যখন কলেজে ফার্স্ট ক্যালকুলাস পড়ানো শুরু করছে ওই সময় আমাদের এত কিছু কয় না, আমাদের বলছে এই দেখো ক্যালকুলাসে একটা সূত্র আছে, এই যে দেখো এরকম একটা সূত্র আছে, কই এরকম একটা সূত্র আছে, তো এই সূত্র তুমি হচ্ছে জাস্ট x টু দি পাওয়ার n, এইটাকে ডিফারেন্সিয়েট করলে nx টু দি পাওয়ার n মাইনাস 1, nx টু দি পাওয়ার n মাইনাস 1, তো এরকম এই সূত্র মুখস্থ রাখবা। সো এই তাৎক্ষণিক বেগ বের করতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়, ত্বরণ বের করতে হলে ডিফারেন্সিয়েশন করতে হয়, এটা হয় কি কারণ কেন কি, এগুলো ফার্স্ট ইয়ারে থাকতে এত কিছু আমাদের বলেই নাই কোনো কিছু। তো ধরো যে আমরাও মনে করে পড়ে গেছি, তারপর যখন ভাইয়ের ওই ভিডিওগুলো দেখছি তখন ধরো আস্তে আস্তে আচ্ছা ডিফারেন্সিয়েশন মানে এইটা, ডিফারেন্সিয়েশন কেন, ইন্টিগ্রেশনের উল্টা, কি কারণে কি হইলো না হইলো, এগুলো সব সুন্দর করে ওইখানে কিন্তু ব্যাখ্যা করা আছে। সো দেখো ভাইয়ের ওই যে আরো অনেকগুলো ইয়াও ছিল, ওই যে কি বলে তোমার হচ্ছে ইয়াগুলা দিয়ে ম্যাথের বিভিন্ন কনসেপ্ট দিয়ে ভাইয়ের কিছু গানও ছিল অনেক আগের, এগুলো আজ থেকে প্রায় 12-13 বছর আগের, মানে 2012, 13, 14, 15 এরকম সময়কার কন্টেন্ট, ওইগুলা লেজেন্ডারি কন্টেন্ট। সো দেখতে পারো ওইগুলা সুন্দর। আচ্ছা, সো এটা গেল আমাদের হচ্ছে ডিফারেন্সিয়েশন বলতে আসলে কিভাবে কি বুঝি সেইটা, ঠিক আছে? ওকে, তারপরে আমরা যদি দেখি যে ইন্টিগ্রেশনটা কিভাবে চিন্তা করা যায়। দেখো মূলত ক্যালকুলাসের আসলে মোটা দাগে ভাগ করলে ক্যালকুলাসের 2টা পার্ট, আমাদের যতটুকুনি আলোচনা, একটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা যে অন্তরীকরণ, যেটা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা হচ্ছে যোগজীকরণ, বা ইন্টিগ্রেশন, ঠিক আছে? ক্যালকুলাস অন্তরীকরণ বা একটা পার্ট হলো অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন, এবং আরেকটা পার্ট হচ্ছে যোগজীকরণ বা ইন্টিগ্রেশন। তো এখন আসো আমরা একটু দেখি ইন্টিগ্রেশন দিয়ে আসলে কি কাজ করে, ইন্টিগ্রেশন দিয়ে আসলে কি কাজটা করে। সো যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, যোগজীকরণ বা ইন্টিগ্রেশন, এটার কাজ হচ্ছে মূলত, আগে বলবো না, আগে একটু শোনো ভালো করে, দেখো এইটা হলো মনে করো x, এবং এইটা হলো আমাদের মনে করো y সমান সমান f of x, অর্থাৎ বিভিন্ন x এর জন্য y এর মানগুলা কেমন কেমন হচ্ছে সেইগুলো আমরা এখান থেকে পাই, ঠিক আছে? x এর বিভিন্ন মানের জন্য y এর মানগুলা কেমন কেমন আসে সেইগুলা আমরা এই গ্রাফ থেকে দেখব। তো মনে করো এরকম একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে সাপোজ
এরকম একটা র্যান্ডম টাইপের কোন একটা ফাংশন আছে, এরকম র্যান্ডম একটা ফাংশন আছে। এখন যদি ভাইয়া এটা এরকম একটা স্ট্রেট লাইন হইতো, তাহলে কিন্তু দেখো স্ট্রেট লাইন হইলে আমরা খুবই ইজিলি কিন্তু ক্ষেত্রফল বের করে ফেলতে পারতাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ করে ক্ষেত্রফল বের করে ফেলতে পারতাম। কিন্তু ঝামেলাটা হচ্ছে কি দেখো, ঝামেলাটা হচ্ছে যখন আমরা এইরকম একটা কার্ভ পাইছি, তখন কিন্তু এরিয়া বের করার জন্য আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করে ফেলে এরিয়া বের করে ফেলবো, এটা কিন্তু করতে পারবো না। দৈর্ঘ্য গুণ প্রস্থ করে যে আমরা এরিয়া বের করে ফেলবো, এইটা কিন্তু করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কি করব? সো আমাদের একটা টেকনিক ফলো করতে হবে। কি টেকনিক দেখো, আমরা বুদ্ধি করে যেটা করব যে ঠিক আছে, এটা যেহেতু একটু র্যান্ডম ক্ষেত্রফল বা র্যান্ডম একটা জায়গা, তো আমরা একটা কাজ করি, আমরা এইরকম ছোট্ট একটা অংশ আগে নেই, এইটুকু অংশের ক্ষেত্রফল আগে আমরা বের করি। এটা দাগায় না এখনই। সো দেখো এইটুকু যেই দূরত্বটা, এই দূরত্বটা মনে করলাম ডেল্টা এক্স। আমি যখন ক্ষেত্রফল বের করব, তখন দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দেওয়া লাগবে। এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তো যখন আমি দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিব, তখন কিন্তু কোন প্রস্থটা নিবা, এটা কিন্তু একটা ঝামেলা হয়ে গেল। কারণ দেখো এই জায়গাতে আমাদের y এর মান একরকম, এই জায়গাতে y এর মান একরকম, এইখানে আবার y এর মান কমে গেছে, এইখানে আবার আরো বেশি কমে গেছে। তাহলে যদি এরকম হইতো ভাই দৈর্ঘ্য আর প্রস্থ একদম এরকম, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিয়ে আমরা কিন্তু এরিয়াটা বের করে ফেলতে পারতাম। কিন্তু এখানে তো ভাই এটা একটু বক্ররেখা টাইপের, তাহলে এইখানে আমরা আসলে কোন ওয়াইটাকে নিব? আমরা তো ওয়াই এর সাথে এক্স কে গুণ করলে এরিয়া পাবো, তো কোন ওয়াইটাকে নিব? এটা তো ঝামেলা। তো এই কারণে আমরা যেটা করব, যে আমরা এইখানে একটা বিন্দু নিব এক্স, এবং এর পাশে খুবই কাছাকাছি এখানে আরেকটা বিন্দু নিব, যেটা হলো এক্স প্লাস এইচ। আমি বোঝার সুবিধার জন্য অনেক বড় করে দেখাচ্ছি, কিন্তু এটা হলো খুবই কাছাকাছি দুইটা বিন্দু, এক্স এবং এক্স প্লাস এইচ, এরা দুইটা খুবই কাছাকাছি দুইটা বিন্দু। সো আমরা যেটা করব এখন, এইটা যেহেতু খুবই কাছাকাছি দুইটা বিন্দু, তাই এইখানে y এর যে ভ্যারিয়েশনটা, সেটা আহামরি খুব বেশি হবে না। কারণ এই যে এইচ এর যে মানটা, এইচটা তো মূলত এটার সাথে এটার পার্থক্যটা, তাই না? এইচ এর মানটা হচ্ছে ভাইয়া টেন্ডস টু 0, অনেক ছোট্ট, এইচ এর মানটা খুবই ছোট্ট। তাহলে যদি এইচ এর মানটা খুবই কাছাকাছি হয়, তাহলে কিন্তু আমাদের y এর যে মানটা, সেটা প্রায় সেমই থাকবে। তাহলে এরকম ক্ষেত্রে কিন্তু আমরা যদি চাই এই এরিয়াটা বের করে ফেলতে, তাহলে দেখো এইটুকু এরিয়া সমান সমান কত হবে? এইটুকু এরিয়া সমান হবে y ইন্টু ছোট্ট যেই এইচটা, সেই এইচ এর সমান y ইন্টু এইচ, তাই না? y ইন্টু এইচ। এইটাকে কিভাবে লেখা হয়? y মানে কত? ফাংশন অফ x না? y মানে কত? ফাংশন অফ x ইন্টু h মানে কত? এইচটা কিন্তু খুবই ক্ষুদ্র একটা পার্থক্য। সেই ক্ষুদ্র পার্থক্যের জন্য এটাকে আমরা এরকম dx দিয়ে প্রকাশ করি। যেহেতু খুবই ক্ষুদ্র পার্থক্য, এই জন্য আমরা এটাকে খুবই ক্ষুদ্র dx দিয়ে প্রকাশ করি, যে x এর পাশে খুবই ক্ষুদ্র একটা, x থেকে খুবই অল্প একটা পার্থক্য dx, এটা দিয়ে গুণ করলাম। সো খেয়াল করো, এরিয়া যেটা, সেটা হচ্ছে fx ইন্টু dx। এটা আমরা পেলাম এই ক্ষুদ্র স্ট্রিপটুকুর এরিয়া, ক্ষুদ্র এই অংশটুকুর যে এরিয়া, সেই এরিয়াটা হচ্ছে fx dx। বা তুমি এটাকে y dx ও লিখতে পারো, y ইন্টু dx, এভাবে করেও লিখতে পারো। কিন্তু খেয়াল করো, এটা করে কি আমরা ফুল এরিয়া পেলাম? টোটাল এরিয়াটা কি পেলাম? আমি তো চাই ভাইয়া এখান থেকে এই পর্যন্ত পুরা এরিয়াটা বের করতে, তাহলে পুরা এরিয়া তো পেলাম না, খুবই ছোট্ট একটা স্ট্রিপের এরিয়া পেলাম। তাহলে আমরা এই কাজটা কন্টিনিউ করতে থাকবো। আমরা এখান থেকে কি করব? আরো পাশের দুইটা বিন্দু নিব, আরো পাশের এরকম দুইটা বিন্দু নিয়ে এইখানে আমরা একটা এরিয়া বের করব। বা এইখানে আমরা ছোট্ট আরেকটা স্ট্রিপ নিয়ে এইখানকার এরিয়া কত, এরিয়াটা বের করব। এইভাবে করে খুবই ক্ষুদ্র অঞ্চলের এরিয়াগুলোকে যদি আমি নির্ণয় করি, তারপর সবগুলা এরিয়াকে যদি যোগ করে দেই,
তাহলেই কিন্তু আমরা টোটাল যে এরিয়াটা সেই এরিয়াটা পেয়ে যাব। বুঝছো? টোটাল যে এরিয়াটা সেই এরিয়াটাই আমরা পেয়ে যাব। তো এই যে যোগফলটা, এই যোগফলটাকে সাম বলি আমরা। এই সামকে যদি দুই পাশে টেনে লম্বা করে দেওয়া হয় তাহলেই যে সাইনটা হয় সেটাই প্রচলিত, এটাকে আমরা ইন্টিগ্রেশন সাইন বলি। সো আমরা যদি চাই যে এর এরিয়াটা বের করতে, তাহলে সেই ক্ষেত্রে এরিয়ার ফর্মুলাটা হচ্ছে y dx। y dx মানে কি? y ইন্টু dx, খুব ক্ষুদ্র একটা এরিয়া। এইরকম এরিয়া পাশাপাশি অনেকগুলা ক্ষুদ্র 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 এরিয়াগুলোকে নিয়ে যদি সবগুলাকে যোগ করে দেই তাহলে একবারে প্রকাশ হয় এইটা দিয়ে, যে সামেশন অফ, বা এটাকে ইন্টিগ্রাল সাইন বলে, ইন্টিগ্রেশন অফ y dx। এবং এটা করার মাধ্যমে আমরা কিন্তু টোটাল এরিয়া যেটা সেই এরিয়াটা পাই। বুঝতে পেরেছো? সো ইন্টিগ্রেশনের কাজ কি তাহলে? ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে ভাইয়া ক্ষেত্রফল বের করা। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে কি? ডিফারেন্সিয়েশনের কাজ ছিল ঢাল বের করা, ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এরিয়া বের করা। গ্রাফের এরিয়া বের করা। ঠিক আছে? ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে গ্রাফের এরিয়া বের করা। এখন আমরা দেখবা প্রায়ই এরকম একটা কথা প্রচলিত আছে যে ভাই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। সো আমরা এইটা আসলে কিভাবে হয়? ভাই ডিফারেন্সিয়েশন মানে তো ঢাল বের করা, ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বের করা। তাহলে ঢাল আর এরিয়া একটা আরেকটার উল্টা, এটার মানে কি? জিনিসটা একটা কেমন দেখা? একটা উল্টা বলতে কি বোঝাচ্ছি? যেমন প্লাস মাইনাস একটা আরেকটার উল্টা। যে তুমি যদি x প্লাস 5 সমান সমান y পাও, x এর সাথে 5 যোগ করে যদি y পাও, তাহলে y থেকে আবার যদি বিপরীত ক্রমে 5 বিয়োগ করো তাহলে কিন্তু তুমি আবার x পাবা। সো যোগ আর বিয়োগ কিন্তু পরস্পর একটা আরেকটার উল্টা। কারণ x এর সাথে 5 যোগ করে যা পাওয়া যায় সেটাকে আবার বিয়োগ করলে x ফেরত পাওয়া যায়। এজন্য আমরা বলি প্লাস মাইনাস একটা আরেকটার উল্টা। ঠিক তেমনি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। উল্টা বলতে যেটা বোঝাচ্ছি যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যায় সেটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আবার ফেরত পাই। ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। সো কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যা পাবা সেটাকে ইন্টিগ্রেশন করলে তুমি আবার আগের ফাংশনটা ব্যাক করতে পারবা। কেন এটা হয়? কেন এটা হয় কারণটা চলো একটু ছোট্ট করে ব্যাখ্যা করে ফেলি। মনে করো আমাদের কাছে এমন একটা ফাংশন হলো a, যেই ফাংশনটা, এমন একটা ফাংশন আছে মনে করো a, এটা হলো y, এটা হলো x। মনে করো আমাদের কাছে একটা ফাংশন হলো ax। এই ফাংশনের কাজ কি? এই ফাংশনের কাজ হচ্ছে সাপোজ 0 থেকে x পর্যন্ত, 0 থেকে x পর্যন্ত, 0 থেকে x পর্যন্ত যতটুকু ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা বের করে দেওয়া হচ্ছে এই ফাংশনের কাজ। 0 থেকে x পর্যন্ত ক্ষেত্রফল কত সেটা আমাকে এই ফাংশনটা বের করে দেখায় দেয়। ঠিক আছে? এই ফাংশনের ভিতরে কি আছে? y স্কয়ার প্লাস x, মানে x স্কয়ার প্লাস x কিউব প্লাস 2x কিউব, কত আছে এটা আমি জানি না, কিন্তু আমি মনে রাখো 0 থেকে x পর্যন্ত ক্ষেত্রফল কতটুকু এই ক্ষেত্রফলটা প্রকাশ করা যাচ্ছে এই ax দিয়ে। তো বলো তো আমরা যদি ax পর্যন্ত ক্ষেত্রফল বের না করে মনে করো এবার x প্লাস h পর্যন্ত ক্ষেত্রফল বের করি, ax প্লাস h মানে কতটুকুর ক্ষেত্রফল বোঝাবে বলো তো? 0 থেকে x প্লাস h পর্যন্ত যে অঞ্চলটুকু আছে এই পুরাটুকুর ক্ষেত্রফল বোঝাবে। ছবিটা অনেক হিজিবিজি হয়ে যাচ্ছে। ax মানে হচ্ছে, দেখো ax মানে হচ্ছে 0 থেকে x পর্যন্ত ক্ষেত্রফল। ax প্লাস h মানে হচ্ছে, দেখো ax প্লাস h মানে হচ্ছে 0 থেকে x প্লাস h পর্যন্ত যে পুরা ক্ষেত্রফলটা সেই ক্ষেত্রফলটা হচ্ছে ax প্লাস h। ax প্লাস h। এখন বলো তো যদি আমি চাই এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে, এই দুইটার মধ্যে পার্থক্য বের করতে, তাহলে বলো তো আমরা আসলে কোন এরিয়াটুকু পাবো? আমরা আসলে কোন এরিয়াটুকু পাবো? আমরা কি আসলে এই এরিয়াটুকু পাবো না বলো তো? এই এরিয়াটুকু পাবো না বলো তো? সো a অফ x প্লাস h থেকে যদি আমি a অফ x কে বাদ দেই তাহলে যেটা পাই সেটাই কিন্তু আমাদের এইটুকু অঞ্চলের ক্ষেত্রফলটা, তাই না? একটু আগে আমরা দেখছি না এরকম ছোট অঞ্চলের ক্ষেত্রফল কি হয়? এরকম ছোট অঞ্চলের ক্ষেত্রফল হয় আমাদের
ফাংশন অফ এক্স ইন্টু ডিএক্স বা ইন্টু এইচ, এই যে আমরা একটু আগে দেখছি এই যে ফাংশন অফ এক্স ইন্টু এইচ, এটাকে কি লেখা যায়, ফাংশন অফ এক্স ইন্টু এইচও লেখা যায়, ওয়াই কে তো ফাংশন অফ এক্স লেখা যায়, এইচ মানে হচ্ছে ক্ষুদ্র পার্থক্য যতটুকু ততটুকু। তো এখান থেকে দেখো ফাংশন অফ এক্স সমান সমান যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এ অফ এক্স প্লাস এইচ মাইনাস এ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। বলো তো এটা তখনই পারফেক্টলি পাবো না যখন আমাদের এই এইচ এর মানটা শূন্য হবে, যখন আমাদের এই এইচ এর মানটা শূন্য হবে বা এইচ এর মানটা শূন্যের কাছাকাছি হবে, এইচ এর লিমিট শূন্য হবে, তখনই কিন্তু আমরা এই ফাংশন অফ এক্সটা পাবো। সো খেয়াল করো তো এইরকম জিনিসটা কি চেনা চেনা লাগে নাকি তোমার কাছে? এই জিনিসটা আগে কখনো দেখছো কিনা? একটু আগেই আমরা দেখছি। এইটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা, মূল নিয়মে অন্তরীকরণের ফর্মুলা, যে আমরা যখন এই যে ডিওয়াই বাই ডিএক্স কি লেখা যায়, ডি ফাংশন অফ এক্স ডিএক্স, এই যে ডিওয়াই বাই ডিএক্স আমরা ডি ফাংশন অফ এক্স ডিএক্স এটা কিন্তু লিখতে পারি। দেখো ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, এইচটা হচ্ছে টেন্ডস টু 0, এরকম থাকলে আমরা বলি যে ফাংশন অফ এক্স কে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ফাংশন অফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে, ফাংশন অফ এক্স কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হলে এই জিনিসটা পাওয়া যায়। তাহলে এখানেও তো তাই, যে আমরা দেখো ফাংশন অফ এক্স পাচ্ছি সমান সমান কিভাবে, এই জিনিসটা মানে কি লেখা যায়, যে ডিডিএক্স অফ এ অফ এক্স, এই যে এই জিনিসটাকে কিন্তু এই যে পুরা এই জিনিসটাকে কিন্তু আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি। তাহলে খেয়াল করো আমরা কিন্তু এই ওয়াই কে বা এই ফাংশনটাকে এটাকে কিভাবে লেখা যায়, ওয়াই কে ফাংশন অফ এক্স দিয়ে যদি প্রকাশ করো, ফাংশন অফ এক্স ডিএক্স। খেয়াল করো এই ফাংশনটাকে তুমি যখন ইন্টিগ্রেশন করছো তখন তুমি পাচ্ছ এরিয়ার ভেক্টরটা, তখন তুমি পাচ্ছ এরিয়াটা। আবার এই যে এরিয়ার ফাংশনটাকে তুমি যখন ডিফারেন্সিয়েট করলা তখন তুমি আবার আগের ফাংশনটাই ফেরত পেলা। কি বললাম দেখো, আমাদের এই ফাংশন অফ এক্সটাকে তুমি যখন ইন্টিগ্রেশন করছো তখন যে ফাংশনটা মানে যে ফাংশন অফ এক্স যখন ইন্টিগ্রেশন করছি, ইন্টিগ্রেশন মানে তো এরিয়া বের করা, সো এটা হলো সেই এরিয়ার ফাংশনটা, এইটা হচ্ছে কিন্তু আমাদের এরিয়া অফ এক্স, এটাই কিন্তু আমাদের সেই এরিয়া অফ এক্স। সো এরিয়া অফ এক্স বের করার জন্য ফাংশন অফ এক্সকে আমরা ইন্টিগ্রেট করছিলাম, এই যেটা পাইছি এই যে ফাংশন অফ এক্সকে ইন্টিগ্রেট করে আমরা যেটা পাইছি এইটাকে যদি আমরা আবার ডিফারেন্সিয়েট করি তাহলে দেখো আবার ফাংশন অফ এক্স ফেরত পাইছি। সো এর জন্য বলা হয় ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন হচ্ছে একটা আরেকটার উল্টা। ম্যাথমেটিক্যালি তুমি যদি দেখো কোনো একটা এক্স টু দি পাওয়ার এন এইরকম একটা ফাংশন যদি থাকে, মনে করো আমরা ওয়াই সমান সমান আমাদের একটা ফাংশন দেওয়া আছে, ওয়াই সমান সমান একটা ফাংশন দেওয়া আছে এক্স টু দি পাওয়ার এন, আমরা যদি চাই ওয়াই ডিএক্স বের করতে, টোটাল এরিয়া বের করতে, ওয়াই কত, ওয়াই হচ্ছে ফাংশন অফ এক্স ডিএক্স, ফাংশন অফ এক্স মানে কত এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করলে যেটা পাওয়া যাবে দেখো, এইবার আমরা ডিফারেন্সিয়েশনে কি ছিল, এনটাকে সামনে এনে পাওয়ার এক কম, ইন্টিগ্রেশনের নিয়মটা দেখো বা ফর্মুলাটা দেখো, এক্স টু দি পাওয়ার হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হবে এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার হবে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই হবে এন প্লাস ওয়ান, এবং এখানে একটা কনস্ট্যান্ট অ্যাড থাকে যখন এখানে লিমিট দেওয়া না থাকে। সো কনস্ট্যান্ট কেন হয় কিভাবে হয় সেগুলো অন্য আরেকটা আলোচনা, আপাতত মাথায় রাখো একটা কনস্ট্যান্ট থাকে। সো আমরা এখান থেকে দেখলাম দেখো এটা যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমরা যখন ওয়াই ডিএক্স কে ইন্টিগ্রেট করব বা এই যে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা কিন্তু এই রেজাল্টটা পাবো যে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। তো চলো তো আমরা একটু দেখে ফেলি যে আসলেই ইন্টিগ্রেশন যে ডিফারেন্সিয়েশনের উল্টা, এটা একটু দেখে আসি। যেমন আমাদের কাছে একটা ফাংশন আছে মনে করো এক্স কিউব, ওয়াই সমান সমান এক্স কিউব, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাই, ডিওয়াই বাই ডিএক্স এটা সমান সমান আসে কত 3x স্কয়ার আসে না। এবার চলো আমরা এই রাশিটাকে ধরে ইন্টিগ্রেশনের মধ্যে বসাই দেই, y dx বা y dx না, এই যে 3x স্কয়ার যে রাশিটা পেলাম এইটাকে আমরা চলো এবার ইন্টিগ্রেশন করি। সো ইন্টিগ্রেশন করলে 3 তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এখানে থাকলো x স্কয়ার dx, ফর্মুলা আশা করি সবার মনে আছে, x এর উপরে পাওয়ার যেটা n
উপরে কি হয়ে যায় n+1 x টু দি পাওয়ার n+1 অর্থাৎ 2+1 ডিভাইডেড বাই এখানে থাকবে 2+1। তো খেয়াল করো এটা ছিল 3, এটা x টু দি পাওয়ার 3, এখানে থাকবে 2 আর 1 যোগ করে 3, 3 3 কাটাকাটি করে এখানে চলে আসবে x কিউব। বুঝছো? তাহলে দেখো আমরা কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যা পাইছি সেইটাকে আবার ইন্টিগ্রেশন করে কিন্তু আমরা সেম রেজাল্টটা পেলাম, সেম রেজাল্টটা কিন্তু পেলাম। কথা বুঝেছো? এখন আসো এইখানে আসলে আমাদের একটা যেটা বলছিলাম, যখন আমাদের জাস্ট ইন্টিগ্রেশনের কোনো লিমিট দেওয়া নাই তখন আমরা এখানে একটা কনস্ট্যান্ট পাই। তো এই কনস্ট্যান্ট আসলে কিভাবে আসে, কেন আসে সেটা অন্য ডিসকাশন। এখানে একটা কনস্ট্যান্ট থাকে, এটা জাস্ট জেনে রাখো। আচ্ছা, বলো তো যদি আমাদের ফাংশনটা এরকম থাকে y সমান সমান x কিউব প্লাস ধরো একটা কনস্ট্যান্ট আমি অ্যাড করলাম 5, এটাকে ডিফারেন্সিয়েট করে দেখো তো কি হয়। dy বাই dx সমান সমান এইটাকে ডিফারেন্সিয়েট করলে হবে 3x স্কয়ার, এটা তো জানোই। কিন্তু 5কে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো তো? 5 যে সংখ্যাটা এটা কি x এর পরিবর্তনের সাথে পরিবর্তন হয়? অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো এখানে x এর উপর মনে মনে পাওয়ার আছে 0, তাহলে যখন এটাকে ডিফারেন্সিয়েট করবে তখন কি 0টা সামনে চলে আসবে, x টু দি পাওয়ার 0-1। তো 0 দিয়ে কোনো কিছু গুণ হলে পুরাটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করো x কিউব প্লাস 5 একটা কনস্ট্যান্ট যখন আমরা এখানে রাখলাম, এটা 5 হতে পারে, 7 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যদি একটা কনস্ট্যান্ট থাকে সেটাকে c দিয়ে প্রকাশ করলাম, এটাকে ডিফারেন্সিয়েট করলে যা পাওয়া যাচ্ছে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি 3x স্কয়ার dx, এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের আসছে 3টাকে সামনে নিয়ে আসলে এই যে x টু দি পাওয়ার n+1 ডিভাইডেড বাই n+1, এখান থেকে আসে 3 ইন্টু এক্স স্কোয়ার, সরি জাস্ট এক্স কিউব থাকছে। এখন খেয়াল করো আমরা যখন এখানে এক্স কিউব বসালাম তখন আমরা কি আসলে আগের ফাংশনটা ফেরত পাইছি? না, কিন্তু দেখো আগে আমরা এক্স কিউব প্লাস সি কে ডিফারেন্সিয়েট করে যেটা পাইছিলাম এটাকে ইন্টিগ্রেশন করে কিন্তু সেটা পেলাম না। সো এইখানে এইটার কারণে আমরা কি করি, একটা প্লাস সি এখানে অ্যাড করে রাখি, এই কনস্ট্যান্টের ভ্যালু বের করা যায়, সেটা আমরা পরের প্রসেসে দেখব, অসুবিধা নেই। কিন্তু আশা করি বুঝছো। যেমন ভাই এখানে যদি ধরো সি না থেকে এখানে যদি 5 থাকে সাপোজ, তাহলে কিন্তু তুমি এখানে 5 পাবা না। নিয়ম অনুযায়ী এখানে প্লাস সি লেখার কথা, সি এর মান কত আমরা এখান থেকে জানি না। সো এইখানে দেখো যদি 5 না হয়ে 6 হয়, 7 হয়, যে কোনো কনস্ট্যান্ট হয়, তাহলে কিন্তু এটাকে তুমি এখানে আর ফেরত পাচ্ছ না। সো এই কারণে আমরা একটা প্লাস কনস্ট্যান্ট রেখে দেই, ইন্টিগ্রেশন করার পর প্লাস কনস্ট্যান্ট রেখে দেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে কিভাবে করে আমরা এই ইন্টিগ্রেশনটা করব। তাহলে লক্ষ্য করো যখন আমাদের y সমান সমান ধরো এবার একটা ফাংশন দিলাম y সমান সমান হচ্ছে x স্কয়ার, এরকম একটা ফাংশনের আমরা ইন্টিগ্রেশন করতে চাই। তো y সমান সমান x স্কয়ারের যে ফাংশনটা হবে, এদিকে মনে করো নিলাম y, এদিকে মনে করো নিলাম x। তুমি যদি টেবিল আকারে ভ্যালুগুলা বসাও এবং সেই অনুযায়ী যদি গ্রাফের মধ্যে প্লট করো, তাহলে দেখবা এইরকম একটা গ্রাফ তুমি পাচ্ছ। y সমান x স্কয়ারের যে গ্রাফটা, সেই গ্রাফটাও কিন্তু এরকম টাইপের একটা গ্রাফ থাকবে। এখন তুমি চাও যে এইটার একটা রেজাল্ট বের করতে, ইন্টিগ্রেশন করতে। তো তুমি চাও পুরা ইন্টিগ্রেশনটা না বের করতে, তুমি চাচ্ছ যে x সমান সমান x1 থেকে তুমি চাও যে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে, x1 থেকে x2 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে তুমি চাও। x1 এর মান আমি মনে করলাম 2, x2 এর মান আমি মনে করলাম 5। এই 2 থেকে 5 পর্যন্ত যতটুকু এরিয়া, এইটুকু এরিয়া তুমি বের করতে চাও। তুমি পুরা এরিয়া আগের মতন বের করতে চাও না, তুমি জাস্ট এতটুকু এরিয়া এখন বের করতে চাও। তাহলে এতটুকু এরিয়া যদি বের করতে চাও তাহলে দেখো আমরা এরিয়া বের করার জন্য ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে y dx ইন্টিগ্রেশন। y এর মান আমি যদি বসাই x স্কয়ার dx বসাই, তাহলে আমাদের দেখো তো কতটুকুর এরিয়া বের করতে বলছে। 2 থেকে 5 পর্যন্ত যেই এরিয়াটা, সেই এরিয়াটা আমাদেরকে বের করতে বলছে। সো লোয়ার লিমিট যেটা,
সেটাকে আমরা 2 বসাবো নিচে এখানে, আর আপার লিমিট যেটা সেটাকে আমরা এখানে 5 উপরে বসাবো। এইটা মানে বোঝাচ্ছে যে তুমি একটা এরিয়া বের করছো, কিন্তু এরিয়াটা পুরাটুকুর এরিয়া না। এরিয়াটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত? এরিয়াটা হচ্ছে 2 থেকে 5 পর্যন্ত। 2 থেকে 5 পর্যন্ত যেই এরিয়াটা, সেই এরিয়াটা তুমি এখানে বের করছো। কথা বুঝছো? 2 থেকে 5 পর্যন্ত যেই এরিয়াটা, মানে এইটুকু যে এরিয়া, সেই এরিয়াটা তুমি বের করছো। তাহলে এইটা আমরা কিভাবে পাবো? এটা আমরা কিভাবে পাবো? দেখো, এক্স স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এক্স টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1। এখান থেকে আমরা যদি দেখি এক্স টু দি পাওয়ার 2 + 1 ডিভাইডেড বাই 2 + 1, এটা তো আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা এখানে বসালাম। বসানোর পরে লোয়ার লিমিটটা নিচে লিখবে এইভাবে, আপার লিমিটটা এখানে এভাবে লিখবা, 5 উপরে নিচে 2। কি চাচ্ছি আমরা? 2 থেকে 5-এর মধ্যে এরিয়াটা বের করতে চাচ্ছি। তাহলে খেয়াল করো, এখানে আমাদের এরিয়া যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2 আর 1 যোগ করে x এর উপরে পাওয়ার থাকলো কিউব, ডিভাইডেড বাই নিচে আসলো কিউব, 2 থেকে 5 পর্যন্ত। সো খেয়াল করো এবার কাজ কি হবে। এরিয়াটা বের করার জন্য আমরা x এর মান আগে 5 বসাবো, x এর মান 5 বসাবো, যেটা পাবা। এবার আবার 2 বসাবা, 2 কিউব ডিভাইডেড বাই 3, এদের মধ্যে মাইনাস বসাই দিবা। এইটাই হচ্ছে আমাদের এই দুইটার মাঝখানে যে এরিয়াটা, সেই এরিয়াটা আমরা এখান থেকে পেলাম যে 2 থেকে 5 পর্যন্ত এরিয়াটা কতটুকু। সো কি করলাম? আপার লিমিটটা এখানে বসালাম, মাইনাস করলাম লোয়ার লিমিটটা থেকে। আপার লিমিটটা থেকে লোয়ার লিমিটটাকে মাইনাস করলাম। এটা আসলে কি কাহিনী করলাম জানো? এই জায়গায় আসলে কি কাহিনীটা হলো? এইখানে কাহিনী যেটা হয়েছে সেটা একটু বলি ছোট্ট করে। দেখো, এখানে কাহিনী আমরা যেটা করছি, আমরা আগে না এই 5 পর্যন্ত যেই এরিয়াটা, সেই এরিয়াটা আগে আমরা বের করে নিছি। যখন আমরা এখানে 5 বসাইছি, তখন না আসলে মনে মনে, যখন আমরা এখানে 5 বসাইছি তখন না আসলে আমরা এই 0 থেকে 5 পর্যন্ত যেই টোটাল এরিয়া, সেই এরিয়াটা বের করা শিখছি, বা সেই এরিয়াটা বের করতে পারছি। যখন আমরা এখানে 5 বসাইছি, যে 5 কিউব বাই 3, এইটা আসলে 0 থেকে 5 পর্যন্ত পুরাটার এরিয়া। আর যখন আমরা এখানে 2 বসাইছি, তখন আমরা আসলে 0 থেকে 2 পর্যন্ত যেই টোটাল এরিয়া, সেই এরিয়াটা আমরা বের করছি। যখন আমরা এখানে 5x এর জায়গায় 2 বসাইছি, তখন আমরা ওই 0 থেকে 2 পর্যন্ত যে এরিয়াটুকু, সেই এরিয়াটুকু আমরা বের করছি। সো বুঝতেই পারছো, যখন আমরা 5 থেকে 2 এর এরিয়াটা বাদ দিলাম, 5 এর এরিয়া থেকে 2 এর এরিয়া বাদ দিলাম, তখনই তো আমাদের যে টার্গেট এইটুকু এরিয়া বের করা, সেই এরিয়াটাই বের হয়ে গেল। বুঝেছো? তাহলে ইন্টিগ্রেশন করার প্রসেস হচ্ছে এইটা, যে আমরা খুবই ক্ষুদ্র একটা ডিএক্সে কতটুকু এরিয়া সেটা নিব, এবং তারপরে ওই স্ট্রিপগুলা একই রকমভাবে একটানা যোগ করতে থাকবো। যদি লিমিট দেওয়া থাকে তাহলে উপরে আপার লিমিট, নিচে লোয়ার লিমিট, আপার লিমিটের ভ্যালু থেকে লোয়ার লিমিটের ভ্যালুগুলোকে বাদ দিয়ে বের করে ফেলবো। বুঝছো? ক্লিয়ার? ভেরি গুড, থ্যাংক ইউ। যাক, তাহলে আমরা মোটামুটি কিন্তু এইটা বের করতে পারবো। এখন তোমাদের জন্য লাস্ট একটা পার্ট, জাস্ট লাস্ট একটা পার্ট। মনে আছে তোমরা যখন এসএসসিতে ছিলা, তখন এরকম একটা টপিক ছিল যে ওয়াই অক্ষ বরাবর মনে করো ভি দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর টি দেওয়া আছে। আমাদের এরকম কিছু ম্যাথ প্রবলেম ছিল না যে ভিটি এর গ্রাফ দেওয়া আছে, এখান থেকে সরণ বের করো? মনে আছে? ভিটি এর গ্রাফ দেওয়া আছে, এখান থেকে সরণ বের করতে বলে, তাই না? এখানে আমরা বলতো সরণ বের করতাম কিভাবে? সরণ বের করার জন্য মনে আছে আমরা যে পুরাটুকুর এরিয়া বের করতাম, পুরাটুকুর এরিয়া বের করে সরণ বের করতাম, মনে আছে এটা? এটা কি তোমরা পাইছিলা যে এরিয়া বের করে সরণ বের করতে হয়? নর্মালি তো সূত্র দিয়ে আলাদা আলাদা সেগমেন্টের জন্য সরণ বের করে সবগুলাকে যোগ করে দিতাম, সেটা একরকম, কিন্তু পুরাটার এরিয়া যদি বের করি তাহলেও কিন্তু আমরা সরণটা পেতাম, তাই না? সো এইখানে দেখো, আচ্ছা এটা যদি না জানো তাহলে সমস্যা নাই, এটা নিয়ে আবার দেখাবো, প্রবলেম নাই। তোমাকে আমি ডিফারেন্সিয়েশন উল্টা ইন্টিগ্রেশন এটা তো বলছি। যখন আমাদের সরণ ভার্সেস সময়ের গ্রাফ থাকে, বলতে হবে এইটাকে যখন আমরা অন্তরীকরণ করলাম, ডিফারেন্সিয়েশন করলাম, তখন এটা কি আসে? ডিএস বাই ডিটি। ডিফারেন্সিয়েশন করা মানে কি?
ডিএস বাই ডিটি, তখন আমরা কি পাইছি? বেগ পাইছি। তখন আমরা বেগ পাইছি। তাহলে আমাকে বলো তো, একটু আগে আমরা দেখছি না ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন একটা আরেকটার উল্টা। তাহলে যদি আমরা টি এর সাপেক্ষে এস কে ডিফারেন্সিয়েট করে ভি পাই, তাহলে ভি কে ইন্টিগ্রেট করে আমরা কি পাওয়ার কথা বলো তো? যেমন এখানে আমরা দেখছি, দেখো এখানে আমরা দেখছি এফ এক্স কে ইন্টিগ্রেশন করে যা পাই সেটাকে ডিফারেন্সিয়েট করলে আবার এফ এক্স পাওয়া যায়। ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটাকে আবার ইন্টিগ্রেশন করলে আবার আগের জায়গায় ফেরত আসবো। তাহলে এখানেও বিষয়টা দেখো, যদি আমরা এস ভার্সেস টি এর গ্রাফকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা বেগ পাই, এটা আমরা দেখছি। তাহলে কথা হচ্ছে, যদি বেগের আমরা ইন্টিগ্রেশন করি, বেগটাকে আমরা ইন্টিগ্রেশন করি, অর্থাৎ মনে করো ভি ডিটি, ভি ভার্সেস টি গ্রাফে ভি ভার্সেস টি গ্রাফটাকে ইন্টিগ্রেট করলাম, তাহলে কিন্তু আমরা আসলে সরণটা পাবো। সো ভি ভার্সেস টি গ্রাফের ইন্টিগ্রেশন করা মানেই কি? এই গ্রাফের ক্ষেত্রফল বের করা না? এবং ক্ষেত্রফল বের করলেই আমরা কিন্তু সরণটা পাই। ক্ষেত্রফল বের করলেই আমরা কিন্তু সরণটা পাই। বুঝতে পেরেছো? সো আমাদের এস ভার্সেস টি গ্রাফের ডিফারেন্সিয়েশন করলে ডিএস বাই ডিটি হয়, সেটা হলো বেগ। আমরা দেখছি যাকে ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যায় এটাকে ইন্টিগ্রেশন করলে আবার সেটা পাওয়া যায়। তাহলে ভি ভার্সেস টি যে গ্রাফটা থাকবে সেই গ্রাফটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি টি এর সাপেক্ষে, পুরোটাই তো টি এর সাপেক্ষেই হচ্ছে, যেমন আগেও কি পুরোটাই এক্স এর সাপেক্ষে হয়েছিল না, এখানে জাস্ট টি এর সাপেক্ষে হচ্ছে। এখানে যেমন সবগুলো এক্স এর সাপেক্ষে হয়েছিল, এখানে সেগুলো টি এর সাপেক্ষে হচ্ছে। তাহলে এখানে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে যা পাবো সেটাকে আবার টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে সেটা পাওয়ার কথা। বুঝতে পারছো? সো তাহলে এস হচ্ছে পাবো আমরা কিভাবে? এভাবে করে পাবো। আচ্ছা, তুমি এটাকে এভাবে চিন্তা করতে পারো। দেখো আমরা দেখছি ভি সমান সমান আসছে ডিএস বাই ডিটি। একটা কাজ করি, ডিটি দিয়ে দুই পাশে গুণ দিয়ে দেই, তাহলে থাকে ডিএস সমান সমান ভি ডিটি। এটা মানে কি বের হলো জানো? এই জিনিসটা কি বের হলো? মনে করো আমাদের কাছে এরকম একটা ফাংশন আছে, ভি ভার্সেস টি এর একটা গ্রাফ আছে, এরকম এইরকম মনে করো আমাদের কাছে ভি ভার্সেস টি এর একটা গ্রাফ আছে। বলো তো ভি ইন্টু ডিটি করা মানে কি? ডিটি মানে হলো খুবই ক্ষুদ্র একটা সময়, ডিটি খুবই ক্ষুদ্র একটা সময়, এটা খুবই ছোট্ট, ইচ্ছা করে বড় দিয়েছে দেখার জন্য কিন্তু আসলে খুব ছোট। আর ভিটা কোনটা? ভিটা তো y অক্ষ বরাবর, তাহলে এই ভ্যালুটা হচ্ছে ভি। তাহলে ভি এর সাথে তুমি যখন ডিটি গুণ দিচ্ছ তখন তুমি যে ক্ষুদ্র এরিয়াটা পাচ্ছ, এই এরিয়াটা আসলে সেই ক্ষুদ্র সরণটা। দেখো কি বললাম, ভি এর সাথে তুমি যখন ডিটি গুণ দিচ্ছ, ভি এর সাথে তুমি যখন ডিটি গুণ দিচ্ছ তখন কিন্তু তুমি একটা এরিয়া পাচ্ছ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। ভি ইন্টু ডিটি এটা কিন্তু একটা এরিয়া পাচ্ছ, এবং এই যে এরিয়াটা সেটা আমাদের দেখো এই সমীকরণ থেকে কি বলছে, যে এই দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ দিলে তুমি কিন্তু যেটা পাচ্ছ সেটা আসলে সরণ। এই ক্ষুদ্র সময়ে যতটুকু সরণ, এই সরণটা কিন্তু আমরা এই এরিয়া থেকে পাচ্ছি। তাহলে এবার বলো, যদি আমি চাই পুরাটুকুকে ইন্টিগ্রেট করতে, এটা ডিটি সময়ের সরণ পেলাম, এইটুকু এরিয়া, খেয়াল করো এইটুকুর এরিয়া হচ্ছে আমাদের ডিটি সময়ের সরণ। যদি আমরা পুরা সময়টার ক্ষেত্রফল বের করি, ছোট্ট এরিয়া মানে ছোট্ট এইটুকু সরণ পাইছি, পুরা এরিয়া বের করলে কি পুরা সময়টার সরণ পাওয়া যাবে না? তার মানে যদি আমরা এটাকে ইন্টিগ্রেট করি, দুই পাশে যদি ইন্টিগ্রেট করি, ডিএস কে ইন্টিগ্রেট করলে হয় এস, মানে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএস 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 সবগুলোকে যোগ করলে এসই পাবো। ক্ষুদ্র ডিএস গুলো সবগুলা সাম মানে কি ইন্টিগ্রেশন, সবগুলা ক্ষুদ্র ক্ষুদ্র এস এস যোগ করলে পুরোটা এস পাবো, এবং সেই এস সমান সমান হচ্ছে দেখো ভিডিটি কে ইন্টিগ্রেশন করলে যা পাওয়া যায় তাই। আর ভিডিটি ইন্টিগ্রেশন মানে কি? ভিডিটি ইন্টিগ্রেশন মানে হচ্ছে y অক্ষ বরাবর ভি, এক্স অক্ষ বরাবর টি। যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি তার মানে হচ্ছে এই এরিয়াটা আমরা পাচ্ছি। এবং এই কারণেই আমরা কিন্তু যখন 19-এ করতাম ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া বের করে আমরা কিন্তু সরণ বের করে ফেলতাম, আন্ডারলাইন কারণটা হচ্ছে এটা। সো ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া যেটা, সেই এরিয়াটা কিন্তু আসলে মূলত 0 থেকে টি সময় সরণটা বোঝাচ্ছে, এস নির্দেশ করে। এরিয়া আমরা পাই কিভাবে? এস নির্দেশ করে। বুঝতে পেরেছো? ঠিক আছে, বলো ক্লিয়ার? তাহলে ভাইয়া এই আইডিয়াগুলো মাথায় রেখো।
আজকে আমি চেষ্টা করছি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের বেসিক আইডিয়াটা দিয়ে দেওয়ার। এরপরে আমাদের কাজ হবে এই রিলেটেড আমাদের ফিজিক্সে যে টাইপের গতিবিদ্যার ম্যাথগুলো আছে সেইগুলো আমরা কিন্তু কভার করব। ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ প্রান্তোষ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ছুটি দিয়ে দেবো ইনশাল্লাহ। সো তোমরা অবশ্যই ভাই প্লিজ এই ক্লাসটা এখনই একবার একটু রিভাইজ দাও। নতুন নতুন কিছু জিনিস তো হয়তো পাইছো, যদি আগে একবার করেও থাকো তবুও বলবো আরেকবার এই ক্লাসটা একবার রিভাইজ করো, কারণ ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এগুলো ম্যাথে কিন্তু আরও অনেক পরে পড়বা, তার আগে ফিজিক্সে অনেক জায়গায় এই জিনিসটা কাজে লাগবে। তো যাতে করে বেসিকে আমাদের কোনো ঘাটতি না থাকে। সো আমরা কয়েকটা জিনিস, একটা হলো ডিফারেন্সিয়েশন মানে ঢাল বের করা, ইন্টিগ্রেশন মানে ক্ষেত্রফল বের করা, ডিফারেন্সিয়েশন করে যা পাওয়া যায় সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার আগের ফাংশনটা পাওয়া যায়, এবং আমরা দেখলাম কিভাবে করে সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাওয়া যায়, আবার বেগকে ইন্টিগ্রেশন করলে সরণ পাওয়া যায়। এই কয়েকটা জিনিসই আমরা কিন্তু আজকে দেখছি। ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।